হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। অনেক দিন হলো চারিদিকে মানুষের চিৎকার শোনা যায় না। যে করেই হোক একটা অথবা দুইটা বোম ব্লাস্ট করতেই হবে। ঠিক বলেছেন বস, অনেকদিন হলো আমরা রক্তের বন্যা দেখতে পাচ্ছি না। চিন্তা করো না, খুব শীঘ্রই তা দেখতে পাবে। তা বস, এই ব্লাস্ট কবে করবেন? চিন্তা করিস না, আমি খুব দ্রুতভাবেই বোম আনার ব্যবস্থা করতেছি। কিন্তু বস, এই বম ব্লাস্ট করবোটা কোথায়? কোথাও না, শপিং মলে করব, কারণ ওখানে লোকজন বেশি থাকবে। বস চিন্তা করবেন না, হয়ে যাবে সব কিছু। তবে চিন্তা করো না তোমরা, এই বোম যে বানাবে সে খুব দক্ষ। ও ছাড়া কেউই এই বোম নষ্ট করতে পারবে না। কি বলছেন কি বস? ঠিকই বলেছি। এখন যা তোরা বাড়িতে, তবে সাবধানে থাকবি তোরা পুলিশ থেকে। ঠিক আছে বস। আপনাদের সাথে রানার পরিচয় করিয়ে দিই। রানা আমেরিকার সবচেয়ে বড় গ্যাংস্টার। ওর কাজই হলো বোম ব্লাস্ট করা। এতে করে ওর লাভ আছে, কেননা লাভ ছাড়া কেউ তার এমন কিছু করবে না। তার সে লাভের কথা না হয় পরেই জানতে পারবেন। আপনারা এই দিকে তো বুঝতে পারলেন রানার প্ল্যান কি। এবার চলুন অন্যদিকে যাই, ওখানে কি হচ্ছে না হচ্ছে তা শুনে আসি। অন্যদিকে সিবিআই অফিসার এই খবরটা পেয়ে যায়। ওরা এই নিয়ে একটা মিটিং করতে থাকে। এইদিকে সব দিক বিবেচনা করতে থাকে, ভালো খারাপ সব দিক দিয়ে ওরা কথা বলতে থাকে, কেননা ওরা এটা খবর পায়। আমি খবর পেয়েছি যে বোমটা ব্লাস্ট করা হবে সে বোম একজন দক্ষ লোক নাকি তৈরি করবে। ওই লোকটা এর আগে অনেক বোম তৈরি করেছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই বোম নষ্ট করতে পারেনি। এবং এই বোমটা যেখানে বসানো হয় ওই জায়গা থেকে কোনোভাবে তা সরানো যায় না। কি বলছেন স্যার? এই বোমাটা যদি এত পাওয়ারফুল হয় তাহলে তো আমাদের আরও পাওয়ারফুল লোক দরকার আমাদের টিমে। এমন একজন লোক আছে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার? ওই লোকটা কোনো সাধারণ লোক না, অনেক পাওয়ারফুল সে। ওকে খুঁজে বের করতে গেলে আমাদের বছর পার হয়ে যাবে, তবুও আমার মনে হয় না ওর খোঁজ পাবো। স্যার তাহলে এখন উপায় কি? আমি আর্মি ক্যান্টনমেন্টে গেলে ওর খোঁজ পাবো। স্যার ওই লোকটা কি অনেক বড় কোনো অপরাধী? কি অপরাধী? ও হচ্ছে আর্মির হেড, বোমা বিশেষজ্ঞ। দুনিয়াতে এমন কোনো বোমা নেই যে ও নষ্ট করতে পারে না। তার সাথে একজন শুটার, তার উপরে ফাইটার। একটা লোক এত কিছু হলো কি করে? তা আমি নিজেও জানি না, একমাত্র উনি পারবেন আমাদের দেশকে বাঁচাতে। তার জন্য আমাদের ওনার দেশে গিয়ে আর্মি ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে হবে। ওরা হয়তো কোনো না কোনো তথ্য অবশ্যই দিতে পারবে। তাহলে আমরা সরাসরি এখানে গিয়ে ওদের সাথে যোগাযোগ করি। হ্যাঁ, ওখানে যাওয়ার প্রস্তুতি নাও। পরদিন সকালে বড় অফিসার ও রাশেদ চলে আসে রাশিয়া। স্যার এই দেশে তো অস্ত্র তৈরি করার ওস্তাদ। ঠিক ধরেছ। এখন অপেক্ষা করো, কিছুক্ষণ পর এখানে কিছু লোক আসবে, ওরা আমাদের নিয়ে যাবে ক্যাম্পে। ওনারা অপেক্ষা করার পর কিছু লোক আসে। ওরা নিজেদের নেম বলাতেই ওনাদের নিয়ে চলে আসে ক্যাম্পে। ওখানে ওরা একজন বড় অফিসারের সাথে কথা বলে। বলুন, আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? দেখুন, আমরা একজনের খোঁজ নিতে এসেছি। দেখুন, আপনারা যার খোঁজ নিতে এসেছেন উনি এখন কোথায় তা আমরা কেউই বলতে পারবো না। তবে আপনাদের সমস্যার কথা আমাদেরকে বলে যান, আমরা যত দ্রুত সম্ভব ওনার সাথে যোগাযোগ করব। স্যার বলছিলাম কি, কতদিন লাগবে? এই ধরুন 10 থেকে 15 দিন পর্যন্ত সময়। কি বলছেন? এত লেট হলে তো আমরা এখানে এসে কোনো লাভই হলো না। দেখুন, উনি আমার থেকে বড় অফিসার, উনি কখন কোথায় যায় তা আমরা কেউই জানি না। জানা তো দূরের কথা, আমি এখনো পর্যন্ত ওনার মুখটাই দেখতে পাইনি। তাহলে তো এখানে আসাটা কোনো কাজই দিল না। চিন্তা করবেন না, হয়তো দেখবেন উনি সময় মতন পৌঁছে গিয়েছে। তাহলে আমরা এখন উঠি। ওনারা চলে আসে। অন্যদিকে একটা জঙ্গলের ধারে বসে আছে আকাশ। এই জঙ্গলের ভিতর অনেক খারাপ কাজ হয়, নারী পাচার থেকে শুরু করে মানুষ মারা পর্যন্ত সব ধরনের কাজ এই জঙ্গলের মধ্যে করা হয়। আকাশ বসে আছে আর দেখছে দূরবীন দিয়ে অনেক কিছু দেখতে থাকে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। অন্যদিকে আকাশ সবটা দেখতে পেয়ে পানির ভিতর দিয়ে চলে যায় জঙ্গলের অন্য পাশে। ওখানে গিয়ে একে একে লোকেদের মারতে থাকে আর ওদের লাশগুলো পানিতে ফেলতে থাকে।
সব কিছু ঠিক করে আকাশ চলে যায় ভিতরে। ওখানে অনেক মেয়ে ছিল যাদের আজকে পাচার করার জন্য নিয়ে যাওয়া হতো। ওরা আকাশকে দেখে বলে, কে রে তুই? মনে তো হচ্ছে না আমাদের লোক তুই। ঠিকই ধরেছিস, আমি তোদের লোক না। এখন কোনো কথা না বলে তাড়াতাড়ি বল, ওই মেয়েগুলোকে কোথায় রেখেছিস? সে যেখানেই রাখি না কেন, তোকে কেন বলতে যাব? আমাকে না বললে যে তোদের মরতে হবে। বা তোর সাহস আছে বলতে হবে, নয়তো আমাদের এতগুলো লোককে দেখেও তোর একটুও ভয় করছে না? ভয় আমি পাই না, তবে আমি যেখানে আজ পর্যন্ত গিয়েছি ওখান থেকে একটা লোককেও আমি জীবিত রাখিনি। ও তাই নাকি? তাহলে তো আজকে তোকে মেরে তোর কথা ভঙ্গ করতে হয়। এই তোরা ওকে মেরে এখানেই মাটিতে পুষে দে। লোকটা কথা বলা শেষ করার আগেই আকাশ ওখানে থাকা সবাইকে মেরে ফেলে এবং ওই লোকটার সামনে দাঁড়িয়ে আছে। লোকটা আকাশকে দেখে ভয় পেয়ে আছে। এটা কি হলো? আমি কথা বলা শেষ করার আগেই? আমি তোকে কি বলেছি তখন? আমি যেখানে যাই ওখানে কাউকে বাঁচিয়ে রাখি না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এটা করব না। আমি বলে দিচ্ছি ওই মেয়েগুলো কোথায় আছে। প্লিজ তবু আমাকে মারছো না? ঠিক আছে, মারবো না। এখন ওরা কোথায় আছে তা আমাকে বল। আমি নিয়ে যাচ্ছি, চলেন আমার সাথে। এই তো কাজের ছেলে। লোকটা আকাশকে নিয়ে যায়। আকাশও যেতে থাকে। লোকটার সাথে আকাশ একটা গোপন রুমে যায়। ওই রুমে গিয়ে প্রায় 100 মেয়েকে দেখতে পায়। এই মেয়েগুলোকে দেখে আকাশ ওই লোকটাকে মেরে ফেলে। এতে করে ওই মেয়েগুলো অনেকটা ভয় পেয়ে যায়। ভয় পাবার কিছু নেই, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি, সেজন্য ভয় পাবার কিছু নেই তোমাদের। তোমরা শান্ত হও। আর একটা কথা, এই ধরো একটা মেশিন, এই মেশিনটা আমি যাওয়ার পর চাপ দিবে, তাহলে তোমাদের কিছু লোক এসে উদ্ধার করে নিয়ে যাবে। ওদের হাতে মেশিন দিয়ে আকাশ চলে যায়। ওরা ওই মেশিন অন করার সাথে সাথে একটা লোকেশন দেখায় আর্মি হেডকোয়ার্টারে। স্যার একটা লোকেশন পেয়েছি। ওই লোকেশনে এখনই অফিসারদের পাঠাতে হবে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি করে ওখানে অফিসার পাঠাও। ঠিক আছে স্যার, আমি এখনই লোক পাঠাচ্ছি। অফিসার ওই লোকেশনটা দিয়ে দেয়। অন্যদিকে আকাশ ওখান থেকে অনেক দূরে চলে যায়। 15 মিনিট পর ওই লোকেশনে 10 জন আর্মি লোক আসে। ওরা ওখানে নেমে একের পর এক লাশ দেখতে পায়, তাই ওরা ভিতরে যেতে থাকে ওই লোকেশনের দিকে। লোকেশনে গিয়ে দেখে 100 মেয়ে একটা রুমে বসে আছে, তাই ওরা ভিতরে যাওয়ার আগে বলে, তোমরা ঠিক আছো তো? আর ভিতরে কোনো সমস্যা নেই তো? আর যে লোকটা তোমাদের হাতে এই ট্রান্সমিটার দিয়েছে উনি কোথায়? কোনো সমস্যা হয়নি, ওরা সবাই মারা গিয়েছে। আর উনি আমার হাতে ট্রান্সমিটার দিয়ে চলে গিয়েছে। তা কোথায় গিয়েছে? এই ব্যাপারে কি কোনো তথ্য বা কিছু বলেছে? না, এমন কিছু বলেনি আমাদের। শুধু বলেছে উনি যাওয়ার পর যেন আমরা এই বোতাম চাপ দেই, আর কেউ না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করি। ওকে, তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে আসো। তোমরা যেহেতু লোক সংখ্যা বেশি, তাই তোমাদের জন্য আরও কয়েকটা হেলিকপ্টার ব্যবস্থা করতেছি। এরপর অফিসার কন্ট্রোল রুমে কল দিয়ে আরও কিছু হেলিকপ্টার পাঠাতে বলে। হেলিকপ্টার এসে ওখানে নামতে থাকে একের পর এক। ওখানে ওই মেয়েদের ওঠাতে থাকে। সবাইকে উঠিয়ে হেলিকপ্টার যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ওখান থেকে মেয়েগুলোকে নিয়ে আসা হয় আর্মি ক্যাম্পে। এরপর ওদের পুলিশের হাতে তুলে দেওয়ার আগে একটা প্রেস মিটিং হয়। ওই মিটিংয়ে সব কিছু লাইভ দেখানো হয়, আর এই মিটিংয়ের বড় অফিসার নিজে বক্তব্য রাখে। দেখুন, আমরা এই মেয়েদের একটা জঙ্গল থেকে উদ্ধার করি, আর এদের আমরা পুলিশের হাতে হস্তান্তর করব। এরপর পুলিশ ওদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেবে। এইদিকে এই নিউজ দেখে রানা তো অনেক ক্ষেপে যায়। এই হতে পারে না, এই মেয়েগুলোকে আমি $5,000 বিনিময়ে বিক্রি করতে পারতাম, কিন্তু এই লোকগুলো আমার সব কিছু বরবাদ করে দিল। ছাড়বো না আমি কাউকে। রানার এমন চেঁচানো দেখে ওর লোক ভয় পেয়ে যায়। এদিকে প্রেস মিটিং শেষ হলে সবাই চলে যায়। অন্যদিকে আকাশ বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। এরপর টিভিতে নিউজ দেখতে থাকে। তারপর সকালে আকাশ বের হয়ে চলে যায় ভার্সিটিতে। এখানে আকাশ পড়াশোনা করতে আসে না, আসে মারামারি করতে। এই ভার্সিটির সবাই আকাশকে ভয় পায়, কেননা আকাশ যেদিনই ভার্সিটিতে আসে ওই দিনই ভার্সিটিতে অনেক আতঙ্ক সৃষ্টি হয়। যদিও আকাশ নিরাপদ কাউকে মারে না। ভার্সিটিতে মারামারি করে চলে আসে ওর বাড়িতে। বাড়িতে আসার পর ওর ফোনে একটা কল আসে। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ওই দিকের কি খবর? সব কিছু ঠিক আছে তো?
স্যার, আপনার খোঁজ নেওয়ার জন্য আমেরিকা থেকে সিবিআই এর লোক এসেছিল। কি বলেছিল ওনারা? ওনাদের দেশে বেশ কিছু বোম ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই ওনারা আপনার সাহায্য চাইছে। ওনাদের বলে দাও আমি 2 দিন পর আসব, আর ওই বম ব্লাস্ট হতে হতে আরও 7 দিন বাকি আছে। ওকে স্যার, আমি তাহলে ওনাদের বলে দিচ্ছি। হ্যাঁ, আর আমার যাওয়ার ব্যবস্থা করো। চিন্তা করবেন না স্যার, আমি যাওয়ার ব্যবস্থা করছি। এদিকে আর্মি ক্যাম্প থেকে সিবিআই অফিসে কল দিয়ে জানিয়ে দেওয়া হয় বিষয়টা। আপনারা কোনো চিন্তা করবেন না, ওনার কোনো ক্ষতি আমরা হতে দিব না। এদিকে 2 দিন পর আকাশ চলে যায় আমেরিকায়। ওখানে বড় অফিসার ও রাশেদ দাঁড়িয়ে আছে একটা কোড নেম হাতে নিয়ে, কেননা এখান থেকে বলা হয়েছে এই কোড নেম। আকাশ কোড নেম দেখতে পেয়ে চলে আসে ওদের কাছে। আপনারা যার জন্য অপেক্ষা করছেন আমি সে ব্যক্তি। কিন্তু তুমি তো অনেক ইয়াং, এত অল্প বয়সে আর্মির হেড কি করে হলে? সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, নাকি আমি একা চলে যাব? চলেন স্যার, এই গাড়িতে ওঠেন। আমরা তো মাত্র 3 জন লোক, তাহলে এখানে এত গাড়ি কেন? স্যার, এখানে আপনার নিরাপত্তার জন্য পুলিশ কমান্ডো নিয়ে এসেছি, কারণ ওরা যদি জানে আমরা বাহির থেকে লোক আনিয়েছি তাহলে সমস্যা হতে পারে আপনার, যদি অ্যাটাক করে বসে। আমার উপর অ্যাটাক করবে? হাসালেন। এখন কথা না বাড়িয়ে কি চলা যায়? শিওর স্যার, তাহলে চলুন। এই ছেলেটাকে আমাদের সাথে কাজ করে। চলুন, দেরি হয়ে যাচ্ছে, 2 দিন পর বম ব্লাস্ট হবে। ওরা গাড়িতে উঠে যায়। ওরা যেতে যেতে কথা বলতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটা জঙ্গলের ভিতর দিয়ে ওদের যেতে হবে, তাই ওরা ভিতর দিয়ে যাচ্ছে। তখনই ওরা রাস্তার উপর কয়েকটা গাছ দেখতে পায়। সবাই অ্যালার্ট থাকো, বিপদ যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে আসতে পারে। আমি যে এখানে আসব এর খবর কি কেউ জানে? তা শুধুমাত্র আমি আর বড় স্যার জানে, আর এদের শুধু বলেছি একজন ভিআইপি অফিসার আসবে, তাকে সিকিউরিটি দিতে। তো এখন কি করবেন? ওরা তো পথে গাছ কেটে রেখে দিয়েছে। চিন্তা করবেন না, আমরা গাছ সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। একদম গাছের কাছে যাবেন না, এবং গাড়ি থেকেও কেউ নামতে যাবেন না। কেন নামবো না? ওরা আশেপাশে কোথাও বসে আছে, বের হলেই গুলি করবে ওরা। তাহলে এভাবে বসে তো থাকতে পারি না। বসে থাকতে বলেছি, বসে থাকেন। আর মিস্টার রাশেদ, আপনার কাছে তো বন্দুক নেই, কমান্ডোদের বলুন গাড়ি থেকে নামতে। ওদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট আছে, তাই ওদের কোনো কিছু হবে না। আর আমাকে একটা দূরবীন দিন, আমি চেক করছি কোথা থেকে গুলি চলে। তার আগে দেখেন গাছের সাথে কোনো তার যুক্ত আছে কিনা, যদি থাকে তাহলে সাবধানে থাকবেন। ঠিক আছে স্যার, আমরা তাহলে নামছি। কমান্ডো নামতে থাকে। কমান্ডো নামার 2 মিনিটের মাথায় ওখানে গুলি চলতে থাকে। কারা যেন লুকিয়ে লুকিয়ে গুলি করতে থাকে, যার কারণে কমান্ডোগুলো একে একে গাছের সাথে লুকিয়ে যায় আর গুলি করতে থাকে। কমান্ডো কোনো লোককেই খুঁজে পায় না। এদিকে কমান্ডোর গুলি লাগে, কিন্তু জ্যাকেটের জন্য কোনো ক্ষতি হচ্ছে না। স্যার, এবার কি করব? ওরা তো পিছন থেকে আমাদের ঘেরাও করে রেখেছে। বুঝেছি, এবার আমাকেই কিছু করতে হবে। বন্দুক বের করে আকাশ গুলি করতে থাকে। এতে করে যারা গাড়ির কাছে ছিল ওরা সবাই মারা যায়। এরপর একে একে লোকগুলো গাছের কাছ থেকে বের হয়ে চলে আসে গুলি করার জন্য। ওদের গুলি করার জন্য পুলিশ কমান্ডো ওদের উপর গুলি চালাতে থাকে। এভাবে 30 মিনিট যাওয়ার পর মোটামুটি ওরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। এতে করে কিছু পুলিশ মারা যায় আর কিছু কমান্ডো আহত হয়। আমি বুঝতে পারছি না, আপনার দেশে আমি আসব তা ওরা কি করে জানে? কিন্তু এখন যা হওয়ার হয়ে গিয়েছে, তো চলুন এখন। জি চলুন স্যার। এভাবে ওরা গাছটাকে সরিয়ে চলে আসে ওদের হেডকোয়ার্টারে। ওখানে আকাশকে ওরা সব প্ল্যান বলতে থাকে। আকাশ সবগুলো প্ল্যান শুনতে থাকে। কিছু কিছু সমস্যা আছে যা আকাশ বুঝতে পারে। দেখুন, আপনাদের প্ল্যান তো শুনলাম। আপনাদের এখানে যেখানে যেখানে ওরা বোমা লাগানোর কথা, ওই জায়গাগুলোতে এই মেশিনটা বসিয়ে দিন। কি আছে এই মেশিনে? আপনাদের যা বলেছি তাই করেন। এই মেশিনটা গিয়ে ওখানে লাগিয়ে দিন, বাকিটা আমি বুঝে নিব। রাশেদ, তুমি তাহলে নিজ দায়িত্বে এইগুলো লাগিয়ে দিয়ে আসো। ঠিক আছে স্যার, তাই হবে।
পরের দিন রাশেদ ওই মেশিনগুলো লাগিয়ে দিয়ে আসে। লাগিয়ে দিয়ে আসার পর আকাশ ওর মনিটরে সব দেখতে থাকে। ওই মেশিনের কাজ হলো বোম খুঁজে বের করা। যদি কেউ বোম নিয়ে ভিতরে আসে তাহলে ওই মেশিনগুলো অটোমেটিক লাল হয়ে যাবে, যা আকাশ সিগন্যাল স্বরূপ দেখতে পারবে। এভাবে মেশিনগুলো লাগানোর একদিন পর প্রতিটা সিগন্যালে লাল হয়ে আছে। তাই আকাশ রাশেদ ও ওর বড় অফিসারকে কল দিয়ে আসতে বলে। আপনারা যে যে জায়গায় মেশিনগুলো বসিয়েছেন ওই জায়গাগুলোতে বম লাগানো আছে, তাই আপনারা আগে গিয়ে বম খুঁজেন। যদি পান তাহলে আমাকে বলবেন। ঠিক আছে স্যার। আগে দেখুন আপনাদের বম স্কোয়াড পারে কিনা ঠিক করতে। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা বোম স্কোয়াডকে নিয়ে চলে যায়। অনেক পরীক্ষা করার পর ওরা বোম খুঁজে পেল, কিন্তু বোম খুঁজে পেলেও এই বোম এখান থেকে সরানো সম্ভব না, কারণ এই বোমের সাথে ম্যাগনেট ফিট করা। এই বোম একটা অ্যাক্টিভ করে দিলে পুরো বিল্ডিংয়ের লড থেকে ম্যাগনেট টেনে নেয়, যার জন্য রডের সাথে এটা আকর্ষণ করে, যার ফলে এটা সরানো সম্ভব না। এদিকে বোম স্কোয়াড এটাকে ডিফুয়েজ করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। ওরা হার মেনে নিল। তোমার হচ্ছে এই দেশের সেরা বোম স্কোয়াড, তোমরা হাল ছেড়ে দিলে কি করতে হবে? না পারাতে আকাশকে ডাকা হয়। আকাশ ওখানে এসে বোমটা দেখতে থাকে। বোম দেখে আকাশ বুঝতে পারে এটা অনেক পাওয়ারফুল বোম। স্যার কি বুঝছেন? অনেক কিছু। একটা কাজ করো, এই বম খোলার জন্য যা যা লাগে সব নিয়ে এসো। ওরা সব যন্ত্রপাতি নিয়ে আসে। আকাশ যন্ত্রপাতি দিয়ে বোমটাকে খুলে নেয়। বোমের ভিতর এক প্রকার মেডিসিন আছে। এই মেডিসিন বের করে সাবধানের সাথে গ্লাসের ভিতর রেখে দেয়। এরপর ভিতর থেকে সব তার নষ্ট করে দেয়। এতে করে বোম নষ্ট হয়ে যায়। আর 5টা বোম আছে, ওইগুলাও নষ্ট করতে হবে। এত তাড়া কিসের? চলো অন্য বমগুলো দেখে আসি। এখন বোমটাকে সরাতে পারবে, কারণ বম এখন আর আকর্ষণ করছে না। এরপর আকাশ ওখান থেকে সব জায়গায় যায় আর একে একে সব বোম নষ্ট করতে থাকে। সবগুলো বোম নষ্ট করতে আকাশে প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগেছে। এইদিকে বোম নষ্ট করার কথা টিভিতে দেওয়া হয়। এতে করে রানা ব্যাপারটা জেনে গেল। রানা তো বিষয়টা জেনে অবাক হয়। এই বোম আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারেনি, সেখানে কি না আজ কোথায় থেকে লোক এসে সব শেষ করে দিল। বস, আমি তো নিজেও আশ্চর্য, কেননা এক একটা বোমের এক একটা সিস্টেমে বানানো হয়েছে। তাহলে ওই ছেলেটা কি করে সব জানতে পারলো? তা তো তুমি জানো। বস, আমি জানি না, তবে একটা কথা। কি কথা বলো? বস, আমার মনে হচ্ছে উনি আমার গুরু হবে। গুরু মানে? না মানে উনি যেহেতু আমার বানানো বোমা নষ্ট করতে পারে, সে হিসেবে তো আমার গুরুই হবে, তাই না? ও তাই বল। এইদিকে আমেরিকার শহর এখন বিপদমুক্ত, তাই আকাশ ওখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সেজন্য অফিস থেকে বের হয়ে রাস্তায় আসে। তখন আকাশের গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ে। আকাশ গাড়ি ব্রেক করে ওই মেয়েটির কাছে যায়। কি হয়েছে আপনার? আমার পেছনে কতগুলো লোক তাড়া করছে, আমাকে প্লিজ আমাকে বাঁচান ওদের হাত থেকে। তা তো বাঁচাবো, আপনার তো হাত দিয়ে রক্ত পড়ছে, আপনাকে তো হসপিটালে নিতে হবে। প্লিজ আগে আমাকে বাঁচান। আকাশ মেয়েটা ধরে গাড়িতে ওঠায়। তখন পিছন থেকে কয়েকজন লোক আসে। এই ছেলে এই দিক দিয়ে কোনো মেয়েকে যেতে দেখেছো? হ্যাঁ, ওই দিকে গিয়েছে। এরপর লোকগুলো চলে যায় ওইদিকে। এদিকে লোকগুলো চলে গেলে আকাশ মেয়েটাকে হসপিটালের দিকে নিয়ে যায়। হসপিটালে মেয়েটাকে ভর্তি করিয়ে দেয়। এদিকে আকাশের ফ্লাইটের সময় শেষ আর আকাশ হসপিটালে আছে। কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে আসে। ডক্টর বের হলে আকাশ ডক্টরকে বলে, রোগী আপনার কে হয়? কেউ না, ওনাকে আমি রাস্তায় এই অবস্থায় পেয়েছি। তার উপর এই মেয়েটার পিছনে অনেক লোক ছিল ওকে খোঁজার জন্য। কিন্তু ডক্টর, কোনো ক্রিটিক্যাল সমস্যা কি? দেখুন, ওনার শরীর অনেক দুর্বল, তার উপর ওনার হাত কেটে গিয়েছে। আমরা সব কিছু ঠিক করে দিয়েছি, রক্ত দিয়েছি, এখনও জ্ঞান ফিরতে 12 ঘন্টা সময় লাগবে। আপনাদের বিল কত হয়েছে আমাকে বলেন, আমি ডলার দিয়ে দিচ্ছি। মেয়েটা সুস্থ হলে ওকে পুলিশকে কল দিয়ে বলবেন যেন ওকে বাসায় পৌঁছে দেয়। দেখুন, কিছু সমস্যা হয়েছে, তাই আমার মনে হচ্ছে আপনার এখানে থাকাটা খুব প্রয়োজন। যেমন? ঠিক বুঝলাম না। ওনার মাথায় আঘাত লাগে, তাই এতে করে ওনার স্মৃতি কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে উনি আপনাকে দেখেছে, তাই জ্ঞান ফিরে আপনাকে না দেখলে সমস্যা হতে পারে। ওকে,
ডক্টর, তাহলে আমি অপেক্ষা করতেছি। ওনার জ্ঞান ফিরতে সময় লাগবে, তাই আপনি শেষ সময়ে কাজ থাকলে করতে পারেন। ঠিক আছে ডক্টর, এই আমার নাম্বার। যদি কোনো সমস্যা দেখেন তাহলে কল দিবেন, নয়তো আমি 10 ঘন্টার মধ্যেই চলে আসব। আচ্ছা, ধন্যবাদ। আকাশ ওখান থেকে চলে আসে সিবিআই অফিসে। ওখানে আকাশকে দেখে অনেকে অবাক হয়, কেননা এতক্ষণে আকাশের তো চলে যাওয়ার কথা, সেখানে আকাশ এখানে কি করছে তার জন্য অনেকে অবাক। আরে স্যার, আপনি ফিরে এলেন, কোনো সমস্যা হয়েছে কি? তুমি আমার সাথে চলো, একটা কাজ আছে। কি কাজ স্যার? তুমি কি প্রশ্নই করবে নাকি আমার সাথে যাবে? ওকে, চলুন স্যার। আকাশ রাশেদের সাথে পুলিশ স্টেশনে যায়, কেননা এই মেয়েটির ছবির মাধ্যমে আকাশ মেয়েটির ফুল ডিটেলস দেখার জন্য পুলিশ স্টেশনে আসে। এখানে আকাশ থাকে না, তাই এখানে পুলিশ আকাশকে কোনো তথ্য দিবে না, কিন্তু রাশেদ থাকলে আকাশ তথ্যগুলো খুব তাড়াতাড়ি নিতে পারবে, তাই ওরা পুলিশ স্টেশনে আসে। এই মেয়েটার অল তথ্য আমার চাই। কে তুমি ভাই, যে তুমি বললেই আমি সব তথ্য তোমাকে দিয়ে দিব? আমি সিবিআই অফিসার, এবার তো তথ্য দিতে পারবেন। স্যার, আগে বলবেন তো আপনি ওনার বন্ধু। দাঁড়ান স্যার, ছবি দেন, আমি এখনই দেখাচ্ছি। তাড়াতাড়ি করুন, সময় কম। পুলিশ অনেকক্ষণ ধরে রেকর্ড চেক করতে থাকে, উনি ওখানে কোনো তথ্য পেল না। সরি স্যার, ক্রিমিনাল রেকর্ডে কোনো তথ্য পাইনি। ওই, তোকে বলেছি তথ্য বের করতে, সেখানে তুই ক্রিমিনাল রেকর্ডে দেখেছিস? দেখুন স্যার, এই মেয়েটির তথ্য জানতে হলে আপনাকে আধার কার্ড অফিসে যেতে হবে। ওখানে ছবি দিলে মেয়েটির সব তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। রাশেদ, চলো তাহলে ওই অফিসে। চলুন স্যার তাহলে। ওরা আধার কার্ড অফিসে মেয়েটির ছবি দিয়ে কোনো তথ্য পেল না, তাই মেয়েটির ফিঙ্গার লাগবে, সেজন্য মেয়েটার আঙ্গুলের ছবিও এনেছে আকাশ। সব কিছু চেক করে আকাশ জানতে পারে এই মেয়েটি একজন এজেন্ট, যারা সিরিয়াল কিলার, বোম ব্লাস্ট থেকে শুরু করে এইসবের তথ্য এই মেয়েটি রাখে। আচ্ছা, সবই তো বুঝলাম। এই মেয়েটির ডিটেলস অনুযায়ী এর পরিবারে কেউ বেছে নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আকাশ ওখান থেকে চলে আসে। এদিকে রাশেদ একের পর এক প্রশ্ন করে যাচ্ছে আকাশকে ওই মেয়েটির ব্যাপারে। স্যার, মেয়েটি কে? তোমাকে আর জানতে হবে না, এবার তুমি আসতে পারো। রাশেদ আর কোনো কথা বলার সাহস পেল না। রাশেদ চলে গেল অফিসের দিকে। এইদিকে আকাশ চলে আসে হসপিটালে। ডক্টর, এরার কি জ্ঞান ফিরেছে? তাহলে মেয়েটার নাম ইরা? হ্যাঁ ডক্টর। 1 ঘন্টা অপেক্ষা করুন, যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরতে পারে। ঠিক আছে ডক্টর। এদিকে 1 ঘন্টা পর ইরার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর ইরা আকাশকে দেখে জড়িয়ে ধরে। তুমি কোথায় চলে গিয়েছো আমাকে ছেড়ে? এদিকে আকাশ ডক্টরকে ইশারাই বলে। ডক্টর ইশারায় আকাশকে ওনার বলা আগের কথাগুলো মনে করিয়ে দেয়। আকাশ বের হয়, সাথে ডক্টরও বের হয়। ডক্টরের সাথে আকাশ ওনার চেম্বারে আসে। কোথাও না, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। নতুন বাড়ি নিয়েছি, সেজন্য লেট হয়ে গিয়েছে। আমি কোথায়? আর আমার হাতে মাথায় ব্যান্ডেজ কেন? তুমি বিছানা থেকে পড়ে গিয়েছো তাই। ও, তা আমাকে কখন নিয়ে যাবে বাড়িতে? এই তো কিছুক্ষণ পরে। তুমি এখন শুয়ে থাকো, আমি ডক্টরের সাথে কথা বলে দেখি। আচ্ছা, দেখো তুমি। ডক্টর, এখন উপায় কি? ও তো আমাকে নিজের স্বামী বলছে। চিন্তা করবেন না। আচ্ছা, মেয়েটা আঘাত পেয়েছে তাই এমন করে বলছে। আচ্ছা, আপনি কি মেয়েটা অজ্ঞান হওয়ার আগে কোলে বা স্বামীর মতো আচরণ করেছেন? ও যখন গাড়ির সামনে আসে তখন আমি একবার ওকে কোলে নিয়ে গাড়িতে ওঠাই। ওই সময় আমাকে স্বামী না অন্য কোনো কিছু বলেছিল। এখন আপনার কাছে 2টো পথ আছে, এক ওকে বিয়ে করেন, নয়তো স্বামী হন নাটক করে ওকে সুস্থ করে তোলেন। আচ্ছা, ও যদি ওর জ্ঞান ফিরে পায়, মানে স্মৃতি ফিরে পায়, তখন কি আমার কথা মনে থাকবে ওর? তা থাকবে। তাহলে ওকে বিয়ে করে নিব, এতে করে ওর উপর সেবা করার অধিকারটুকু পাবো। ওই দিন হসপিটাল থেকে ফেরার পর আকাশ কাজী অফিসে আছে। ওখানে ইরাকে আকাশ বিয়ে করে নেয়। বিয়ে করে ইরাকে নিয়ে আকাশ চলে আসে লন্ডনে। লন্ডনে আকাশের বাড়ি আছে, সাথে আর্মির 5 জন লোক আর কিছু কমান্ডো দ্বারা এই বাড়িটা দেখাশোনা করা হয়। ইরা বাড়ির ভিতর যেতে ওদের দেখে ভয় পেয়ে যায়। ইরা, কি হয়েছে তোমার? এদের দেখে আমার ভয় লাগে, প্লিজ এদের চলে যেতে বলো। এরা আমাদের দেখাশোনা করার জন্য আছে, আর এরা এখানেই থাকবে।
বাড়ির ভিতর এরা থাকবে না, ঠিক আছে? ঠিক আছে, এখন চলো ভেতরে গিয়ে তোমাকে রান্না করে খাওয়াবো। চলো। ওরা ভিতরে চলে যায়। এইদিকে আকাশের কাছে ফোন আসে, তাই কল রিসিভ করে। আমি 3 দিনের জন্য বিজি থাকবো, তাই যা কিছু হয়ে যাক না কেন তোমরা সামলে নিও। এদিকে ইরা সুস্থ হয় কিছুটা, তাই আকাশ ইরাকে নিয়ে শপিং মলে যায়। ওখানে ইরাকে শাড়ি জামা যা কিছু লাগে ওইগুলো কিনে দেয়। ওখান থেকে ফেরার পথে শপিং মল থেকে বের হবে, তখন দেখে শপিং মলের ভিতরে কিছু লোক বন্দুক নিয়ে ঢুকে যায়। ওরা শপিং মল থেকে কাউকে বের হতে দিচ্ছে না। এরা তো ভয়ে আকাশকে জড়িয়ে ধরে। ভয় পেও না, আমি তো আছি, তুমি এখানে এসে বসো। আমি জাস্ট ওদের সাথে 5 মিনিট কথা বলে আসতেছি। না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকো, নয়তো ওরা আমাকে আর তোমাকে মেরে ফেলবে। আকাশ ইরার জন্য যেতে পারছে না, তাই ফোন বের করে কল দেয়। 1 মিনিট কথা বলে আবার ফোন রেখে দেয়। 5 মিনিটের ভিতরে বাইরে কমান্ডো চলে আসে। ওরা ভিতরে ঢুকে একের পর এক গুলি করতে থাকে। ওরা পাল্টা গুলি করতে থাকে। এতে করে 2 দলের কিছু লোক মারা যায়। এদিকে যতই ওদের মধ্যে গুলি চলতে থাকে ততই চারিদিকে মানুষ আতঙ্কিত হতে থাকে। কিছুক্ষণ পর ওদের দলের লোক মারা যাওয়ার আগে বলে, আমি মরে যাচ্ছি, কিন্তু বোমা তোরা খুঁজে পাবি না। মনে রাখবি, আজকে আমাদের সাথে এই শপিং মলে সবাইকে মরতে হবে। আগে তুই তো মর, তারপর না হয় তুই সবার চিন্তা করতে পারবি। লোকটা মারা যায়। লোকটা মারা যাওয়ার পর সবাই মিলে বোম খুঁজতে থাকে। অনেকটা সময় হয়ে যাওয়ার পর বোম খুঁজে পাওয়া যায়। বোম নিয়ে আসা হয় আকাশের সামনে। আকাশ এক এক করে বোমের পার্টসগুলো খুলছে, আর অন্যদিকে ইরা শুধু তাকিয়ে আছে আর ভয় পেয়ে আছে। আকাশ সবগুলো পার্টস বের করে ভিতর থেকে মূল মেশিন বের করে নেয় এবং একটা কাচের বোতলের ভিতর ঢুকিয়ে রাখে। এরপর বোমার তারগুলো কেটে দেয়। বোমটা ডিফিউজ হয়ে যায়। এই মেশিনটা সাবধানে রাখবে, যদি এই কার্স ভেঙে যায় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বে তোমরা। আর এই লাশগুলো নিয়ে যাও। ঠিক আছে স্যার, আমরা এই জায়গায় ক্লিয়ার করছি। ওখান থেকে আকাশ চলে আসে ইরার কাছে। ইরার কাছে আসতেই ইরা ভয়ে আকাশকে জড়িয়ে ধরে। আরে ভয় পেও না, আমি আছি তো। তোমার কি শপিং শেষ নাকি আরও কিছু করবে? আমি আর কিচ্ছু কিনবো না, বাসায় চলো তাড়াতাড়ি। ওরা বাসে চলে আসে। বাসে ওরা ফ্রেশ হয়ে নেয়। ইরা, তুমি একা একা বাসায় থাকতে হবে আজকে। একা একা থাকবো কেন? তুমি কোথায় যাবে? আমার একটা কাজ আছে, সে কাজে যাব। চিন্তা করো না, রাতের মধ্যেই ফিরে আসব। তোমার একা একা সমস্যা হবে না আশা করি। বাসাতে তোমাকে পাহারা দেওয়ার জন্য অনেকেই আছে। আমার হয়তো মোবাইল বন্ধ থাকতে পারে, তবুও তুমি চিন্তা করো না। তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবে তুমি। আকাশ ইরার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে বের হয়ে আকাশ চলে আসে ক্যাম্পের মধ্যে। ক্যাম্প থেকে আকাশ এখন মিশনে যাবে, তাই সবাইকে প্রস্তুত হতে বলে। স্যার, একটা কথা কি বলবো? কি কথা? তাড়াতাড়ি বলো, সময় নেই। স্যার, আমরা অনেক লোকই তো আছি, তাহলে শুধু শুধু আপনি কেন কষ্ট করতে যাবেন? তাছাড়া এই বিপদের মুখে আপনি না গেলে হয় না? তোমাকে ভাবতে হবে না, হেলিকপ্টার রেডি করো। ঠিক আছে স্যার। সবাই যে যার মতো তৈরি হয়ে বেরিয়ে পড়ে। দুপুর 3টায় ওরা নিজেদের গন্তব্যে পৌঁছায়, কেননা পাহাড়ের উপর হেলিকপ্টার নিয়ে গেলে শত্রুপক্ষ তাড়াতাড়ি জেনে যাবে, তাই পাহাড় পেয়ে উপরে উঠবে ওরা। অনেক সময়ের পর ওরা উপরে উঠে যায়। উপরে উঠে নিজেদের পজিশন নিয়ে নেয়। সবাই নিজের মাইক্রোস্কোপ অন করে রাখো, যাতে করে আমার ডিরেকশন তোমরা ফলো করতে পারো। তাই হবে স্যার। টিম এ তোমরা ডান দিক থেকে যাবে, টিম বি তোমরা বাম দিক থেকে, আর টিম সি তোমরা পিছন দিক দিয়ে যাবে, আর আমি সামনের দিক দিয়ে যাব। কিন্তু স্যার, সামনে তো অনেক বড় বিপদ রয়েছে। তোমাদের যা বলা হয়েছে শুধুমাত্র তাই করো, বুঝতে পারলে? ঠিক আছে স্যার, আমরা আপনার কমান্ড অনুযায়ী চলতে থাকব। এরপর ওরা চলতে শুরু করে। সবাই সবার পজিশন অনুযায়ী যেতে থাকে। যেতে যেতে যাকে যাকে সামনে পায় ওদের সবাইকে মারতে থাকে। এভাবে ওরা পাহাড়ের ভিতর কিছু দরজা দেখতে পায়। ওরা দরজাগুলো ভেঙে ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে ওরা চারিদিক থেকে লোকেদের মারতে মারতে ভিতরে ঢুকতে থাকে। এভাবে 1 ঘন্টা পর ওরা মূল জায়গায় এসে পৌঁছায়, কেননা এখানে ওই ধরনের বোমা বানানোর কাজ হতো।
স্যার, এখানে তো এইসব পাওয়ারফুল বোমা বানানোর কাজ চলতেছে। ঠিক ধরেছ। এখন তোমাদের জাত দেখার জন্য ডেকেছি। এই বোমাগুলো যেহেতু ওরা তৈরি করেছিল, আমার মনে হয় এরা কোনো কিছু দেখে বোমা তৈরি করছিল। এখন তোমরা এখানে দেখো কোনো কিছু পাও কি না, মানে বোমা বানানোর পদ্ধতি। ওরা অনেক সময় পর খুঁজে পেল সেসব জিনিস, কেননা এই বোমাগুলো কি করে বানানো হতো তা কম্পিউটারে ছিল। আকাশ ওখান থেকে বের করে পদ্ধতিগুলো দেখতে থাকে। সবগুলো পদ্ধতি আকাশের মুখস্থ করা, কেননা আকাশও এই পদ্ধতিগুলো শিখেছিল। এখান থেকে কোনো বোমা সাথে করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এখানে একটা বোমা অ্যাক্টিভ করে চলে যাব। ওদের কোনো আস্তানা থাকলে তা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমরা খুঁজে দেখছি। আপনি যা ভালো মনে করেন তাই হবে। তাহলে তোমরা সবাই বেরিয়ে পড়ো এখান থেকে, আমি সব কিছু ঠিক করে আসতেছি। ওরা চলে যাওয়ার পর আকাশ বোমা অ্যাক্টিভেট করে দেয়। এরপর আকাশ ওখান থেকে বের হয়ে যাওয়ার সময় অটোমেটিকভাবে একটা দরজা বন্ধ হয়ে যায়, যার ফলে আকাশ ওখান থেকে বের হতে পারছে না। অনেক চেষ্টা করার পর দরজা খুলছে না। এইদিকে আর 5 মিনিট পর বোমা ব্লাস্ট হবে, তার সাথে সাথে আকাশও শেষ হয়ে যাবে। এদিকে আকাশের কাছে কয়েকটা বোমা ছিল। আকাশ ওখান থেকে বের হয়ে লাফ দিয়ে হেলিকপ্টার থেকে ফালানো দড়ি ধরে থাকে, আর ওরা তাড়াতাড়ি করে হেলিকপ্টার উড়িয়ে নিতে থাকে। ওরা কিছুটা দৌড়ে যাওয়ার পরই বোমা ব্লাস্ট হয়ে ওই পাহাড়টা ধ্বংস হয়ে যায়। এদিকে ওরা ক্যাম্পে আসতে আসতে রাত হয়ে যায়। আকাশ ওদের ক্যাম্পে রেখে চলে যায়। অন্যদিকে রানার কাছে খবর চলে যায়। বারবার কার এত বড় সাহস হয়েছে যে আমার লোকদের মারে? বস, আমরা এখনো জানতে পারিনি কিছু, কে বা কারা এই কাজগুলো করে। খোঁজ লাগা, ওরা কি কোনো আইনের লোক নাকি শত্রুপক্ষের কোনো লোক হবে? বস, আমরা খোঁজ নিয়ে দেখছি ওরা কাদের লোক। দেখো তাড়াতাড়ি করে। বারবার আমার সাজানো গুড়ি এভাবে নষ্ট করে দেয় কে? অন্যদিকে রাত 10টার দিকে আকাশ ঘরে আসলে ইরা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। কোথায় ছিলে তুমি এতক্ষণ? কত সময় ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি আমি। এই তো আমি চলে এসেছি। তুমি খাবার খেয়েছো? তোমাকে ছাড়া কি করে খাবার খাই বলো তো? তাহলে খাবার নিয়ে আসো, আমরা রুমেই খাবার খাবো। ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। ইরা খাবার নিয়ে আসে। আকাশ ইরাকে ওর কোলে বসিয়ে নেয়। আরে কি করছো এইগুলো? তেমন কিছু না, তোমাকে খাইয়ে দিব সেজন্য এখানে বসালাম। খাটে তো অনেক জায়গা আছে। কেন, আমার এখানে বসতে কি অসুবিধা আছে? একটুও না, আমি তো একটু মোটা, তাই তোমার কষ্ট হবে, সেই জন্য বললাম। তোমার কথা শুনে হাসবো না কাঁদবো কিছু বুঝে উঠতে পারছি না। তুমি যদি মোটা হও তাহলে যারা মোটা তাদের কি বলবো? একটুও হাসবে না বলে দিলাম। ঠিক আছে, হাসবো না, এখন তুমি খাও। এরপর ওরা একজন আরেকজনকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ করে ওরা ঘুমাতে থাকে। তখন ইরা আকাশের বুকের ওপর শুয়ে থাকে। পরের দিন সকালে আকাশ আবারও বের হয়ে যাবে। এমন সময় ইরা আকাশকে ডাক দিয়ে বলে, আচ্ছা আমাকে তোমার অফিসে নিবে? কেন, আমার অফিসে গিয়ে কি করবে? এখানে একা একা থাকতে থাকতে বোর হয়ে গিয়েছি, ভালো লাগছে না একা একা থাকতে, তাই তোমার সাথে গেলে ভালোই লাগবে। তাহলে চলো আমার সাথে। সত্যি তুমি আমাকে সাথে নিবে? হ্যাঁ নিব তো, তুমি আমার একমাত্র বউ, তোমার কথা আমি ফেলি কি করে? আমি তো ভেবেছিলাম তুমি বকা দিবে। বকা দিব কেন শুনি? একটু আগে না এইরকম একটা সিন নাটকে দেখেছিলাম। ওখানে স্ত্রী তার স্বামীকে এই কথা বলল, তখন স্বামী অনেক রেগে যায়। তাই আমি ভাবলাম তোমাকে বলে দেখি তুমি কি বলো, কিন্তু তুমি তো উল্টো রাজি হয়ে গেলে। তো তাহলে কি এখন যাবে নাকি এখানে বসে থাকবে? আমি তো রেডি হয়ে নিয়েছি, তুমি রাজি থাকলে যেন লেট না হয়, আর রাজি না থাকলে যাতে কিছু না করতে হয়। চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। আকাশ ইরাকে নিয়ে ক্যাম্পে চলে আসে। তখনই বুদ্ধি করে ইরা চোখ বেঁধে দেয়, যাতে করে ইরা এইসব কিছু না দেখতে পারে। চোখ বেঁধে নিয়ে গিয়ে আকাশ ওর কেবিনে নিয়ে যায়। আকাশ, আমার চোখ বেঁধে কোথায় নিয়ে আসলে?
কোথায় আবার? আমার রুমে নিয়ে আসলাম, এখন চোখের বাঁধন খুলে দিচ্ছি, তুমি সামনে তাকাও। ইরা চোখের বাঁধন খুলে দেয়। ইরা সামনে তাকিয়ে দেখে রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে মনে হয়। না, এমনিতে। এখন বলো কি খাবে? কিচ্ছু খাবো না, তুমি এখানটা আমাকে একটু ঘুরে দেখাও। না দেখালেই হয় না? একটুও হয় না। তুমি একটু বসো, আমি 5 মিনিটের জন্য আসতেছি, তারপর না হয় তোমাকে নিয়ে ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, আমি ততক্ষণে বোরখাটা পরে নিই। ঠিক আছে, তাই করো তুমি। ইরা সামনে তাকিয়ে দেখে রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আকাশ বাইরে এসে অফিসারকে সব বুঝিয়ে দেয়, কি কি করতে হবে সব বুঝিয়ে দেয়। আকাশ রুমে এসে ইরাকে নিয়ে বের হয়, তার সাথে সব কিছু দেখাতে থাকে। ইরাও সব কিছু দেখতে থাকে, তবে ইরা এত কিছু বুঝতে পারছে না এটা আসলে কোন জায়গায় এসেছে। আকাশ, জায়গাটা তো অনেক সুন্দর, এত ফুল গাছ, আর এইগুলো কিসের মেশিন? এইগুলো এমনি কাজের মেশিন, তুমি চলো ওইদিকে যাই। হ্যাঁ চলো। আচ্ছা, এখন বাসায় যেতে হবে, রান্না তো করতে হবে তো। হ্যাঁ চলো তাহলে, তোমাকে এগিয়ে দিয়ে আসি, চলো। এইদিকে আকাশ এগিয়ে দেওয়ার জন্য যায়, অন্যদিকে আকাশ ক্যাম্পের ভিতর গিয়ে দেখে ওখানে অনেক রকমের গাড়ি, তার উপর এমন কিছু লোক তাদের হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছে কি হচ্ছে এখানে, তার উপর এখানে কোনো আর্মি লোকও সৈনিকও দেখতে পাচ্ছে না। কি ব্যাপার, সবাই এই 10 মিনিটের কোথায় গিয়েছে? আচ্ছা, এরা কারা আর এখানে ঢুকলো কি করে? তারপর এরা এভাবে ঘুমিয়ে আছে কেন? আচ্ছা, ওরা তো সবাই কফি খেয়েছিল, ওই কফির মধ্যে কোনো রহস্য নেই তো আবার? এইদিকে আকাশ লুকিয়ে ভিতরে ঢুকে দেখে সব সৈনিকদের একটা রুমে আটকে রাখা হয়, আর বাকি অফিসারদের জিম্মি করে রাখা হয়। কোনো সৈনিকের কাছে অস্ত্র নেই, তাই আকাশ অবাক হয়। তখন মনে পড়ে আকাশের। আরে, আমি তো ওদের অস্ত্র লুকিয়ে রাখতে বলেছি, এখন কি হবে? ওরা তো বিপদে আছে। তাই আকাশ অস্ত্রগারে যায়, ওখান থেকে কিছু রাশিয়ার অস্ত্র নেয়, তার সাথে কয়েকটা পিস্তল নেয়, যাতে করে ওদের পিস্তল দিয়ে ওরা মোকাবেলা করতে পারে। ঠিক তাই হলো, আকাশ কৌশলে ওদের কাছে কিছু পিস্তল দিয়ে দেয়। এই বল, তোদের বড় স্যার কোথায়? ডাক ওকে এখানে। কেন ডাকবো ওনাকে? উনি এখান থেকে চলে গিয়েছে, এরপর আর আসেনি। তাহলে কল দিয়ে ডাক ওকে। আর্মি লোক ওকে কল দিবে, তার আগে আকাশ ওদের দূর থেকে গুলি করতে থাকে। গুলি করার ফলে লোকজন চারিদিকে ছড়িয়ে পড়ে, এতে করে আর্মির লোকগুলো ওই পিস্তল নিয়ে ওদের উপর হামলা করতে থাকে। এভাবে প্রায় কিছু আর্মি মারা যায়, তার সাথে ওখানে থাকা সব সন্ত্রাসীরাও মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আকাশ ক্যাম্পে আসে। আকাশ এতক্ষণ দূর থেকে সবই শ্যুট করে মেরেছিল, তাই এখন ক্যাম্পে আসলে সবাই স্যালুট দেয়। আকাশ ওদের কি বলবে বুঝতে পারছে না, তাই ওদের জড়িয়ে ধরে, সাথে ওরাও জড়িয়ে ধরে। এইসব কি করে হলো? কার এত বড় সাহস হলো যে আর্মির ক্যাম্পে এসে হামলা করে? আমরা তো সজাগ ছিলাম, তাছাড়া বন্দুক না থাকলেও মোকাবেলা করার মতন সাহস আমাদের আছে, কিন্তু বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আমরা যারা যারা কফি খেয়েছিলাম তাদের হঠাৎ করে যেন কি হয়ে গিয়েছিল, আমরা যেন নিজেদের মধ্যে ছিলাম না। কফির মধ্যে কে কি মিশাবে? তাছাড়া তোমাদের এই অবস্থা আর ওদেরও হামলা করার মধ্যে তৃতীয় ব্যক্তির হাত অবশ্যই আছে, কিন্তু কে হতে পারে সে? আচ্ছা, আজকে রান্নাঘরে কে কে গিয়েছিল? বাবুচ্চি ছাড়া তো আর কেউই যায়নি, আর বাবুচ্চি নিজেও স্বীকার করেছে। বাহিরের লোক তো আসার সাহস পাবে না এখানে, তাহলে আর কে হতে পারে তা তো আমাদের খুঁজে বের করতেই হবে। আচ্ছা, সিসিটিভি ফুটেজ কোথায়? স্যার, ওই লোকগুলো ওই ফুটেজগুলো ডিলিট করে দিয়েছে। ওরা কি করে এত কিছু জানতে পারলো? কিছুই তো বুঝতে পারলাম না। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে হলো এইসব। এরপর থেকে বড় নজর রাখবে, কোনো কিছু খাওয়ার আগে যে কোনো একজন সব খাবার টেস্ট করবে। বুঝতে পারছি স্যার। বাকি শহীদের লাশ ওদের বাড়িতে পৌঁছে দাও। যাদের পরিবারে আর কোনো ছেলে মেয়ে আর্মি হওয়ার যোগ্য না, তাদের পেনশনের ব্যবস্থা করে দাও। আর কারো পরিবারে যদি আর্মি হওয়ার যোগ্য থাকে তাহলে এই স্ট্যাম্প ওদের কাছে দিবে, যাতে করে পরবর্তীতে আর্মি তো লোক নিলে
এই স্ট্যাম্প কাগজ দেখিয়ে চাকরি করতে পারে। এই সুবিধাটা সবার ঘরে ঘরে বলে দিবে। স্যার, আপনি যা আদেশ করবেন তাই হবে। এইদিকে আকাশ ওর বাসায় চলে আসে। বাসায় এসে দেখে ইরা এখনো কোনো খাবার তৈরি করেনি এবং আকাশকে দেখে ইরা উল্টে চমকে ওঠে। আকাশ, তুমি এই সময়ে বাসায়? কেন, আমি কি বাসায় আসতে পারি না? তা নয় কেন? হুম, কিন্তু আজকে এত তাড়াতাড়ি চলে এলে তাই বললাম আর কি। এখন খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আকাশ উপরে যাওয়ার পর ইরা খাবার এনে টেবিলের উপর রাখে। আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে, খাবার নিয়ে খেতে থাকে। ইরাকে কয়েকবার বলেছিল খাওয়ার কথা, কিন্তু ইরা খাবে না। তাই আকাশ খাবার খেয়ে উপরে চলে যায়। ওখানে গিয়ে ভাবতে থাকে, কি থেকে কি হয়ে গেল। সবই ঠিক ছিল এত বছর ধরে, কিন্তু আজকে হঠাৎ ইরা যাওয়ার পর এমনটা হয়েছে। এই আমি কি ভাবছি, এরার তো কোনো দোষ নেই। আমি তো তখন সৈনিকদের অস্ত্র এভাবে লুকিয়ে রাখতে বলেছি। উফ, কিছু মাথায় আসছে না, কি করব আমি। কিছুক্ষণ পর ইরা আসে। ও এসে দেখে আকাশ কি যেন ভাবছে, তাই আকাশের পাশে এসে বসে। কি ভাবছো এমন করে? কিছু না, আমি অনেক টায়ার্ড আজকে, তাই ঘুমাবো এখন। কি, এখন বিকেল 4টা বাজে আর তুমি এখন ঘুমাবে? হ্যাঁ ঘুমাবো। তুমি একটু বাইরে গিয়ে দরজা আটকিয়ে দাও, আমাকে একটু একা থাকতে দাও তুমি। ঠিক আছে, আমি তাহলে একটু বের হব, তুমি ঘুমাও, তোমার ঘুমগার আগেই চলে আসবো। আচ্ছা যাও তাহলে, আর যাবার সময় কিছু সৈনিকদের নিয়ে যেও। সৈনিক মানে? আরে সিকিউরিটিগুলোকে নিয়ে যাও। লাগবে না, আমি একাই যাব, তুমি তাহলে ঘুমাও। আকাশ ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরা বের হয়ে চলে আসে। রাত 8টার দিকে ইরা কিছু খাবার নিয়ে আসে, এগুলো রান্নাঘরে গরম করে নেয়। রাত 9টায় আকাশের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে আকাশ ইরাকে কোথাও দেখতে পাচ্ছে না, তাই ইরাকে খুঁজতে নিচে এসে দেখে ইরা রান্নাঘরে রান্না করছে। এ কি, তুমি নিচে নেমে এলে কেন? আমার ঘুম ভেঙে গিয়েছে তাই, আর রুমে তোমাকে দেখলাম না, যেভাবে বের হয়েছো ঠিক সেইভাবে দেখি আছো। এ কি, তুমি নিচে নেমে কেন এলে? ও এই ব্যাপার। আরে আর বলো না, আমি আসার পর দেখলাম রান্না করতে হবে, তাই রান্নাঘরে ঢুকে রান্না করছি। এখন ভাত বসিয়েছি, রান্না হয়ে গেলে আমার সব কাজ শেষ। ও তাই বলে চেঞ্জ না করে রান্না করতে বসে গেলে? তুমি এত প্রশ্ন করো না তো, আমি এখন গিয়ে চেঞ্জ করব। আর এখন তো চাল দিয়েছি, এইগুলো হতে হতে আরও 30 মিনিট লাগবে, ততক্ষণে আমি চেঞ্জ করে চলে আসি। ইরা চলে যায় রুমের মধ্যে। অন্যদিকে আকাশ ভাবতে থাকে, হয়তো মাথায় আঘাত লাগার ফলে এমন ব্যবহার। তাই আকাশ কিছু না বলে উপরে চলে আসে। রুমে এসে দেখে ইরা চেঞ্জ করছে। আকাশ রুমে দরজা আটকে ওর কাজ করতে থাকে। তোমাকে না বলেছি রুমে চেঞ্জ করবে না? রুমে কেন, পুরো বাড়িতে? রুমে কেন, পুরো বাড়িতে তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই, তাহলে সমস্যা কোথায়? তাছাড়া তুমি দেখলে কি আর এমন হবে শুনি? ও তাই বলো, এখন নিচে গিয়ে সব দেখে আসো ভাত রান্না হয়েছে কিনা। ইরা নিচে নেমে যায়। আকাশ কাজ করতে থাকে। রাত 10টার পর আকাশ নিচে নামে। ওরা দুজনেই খাবার খেতে থাকে। আজকে রান্নাটা অনেক টেস্টি মনে হচ্ছে। হ্যাঁ, তা তো হবেই। আচ্ছা, কে রান্না করেছিল? কে আবার? আমি করেছি রান্না। এত টেস্টি রান্না তুমি করেছো? হ্যাঁ, কেন, আমি কি পারি না করতে? পারো, কিন্তু আজকে রান্নাটা একটু বেশি টেস্টি তাই বলছি। তাহলে বেশি করে খাও। ওরা খাবার খেয়ে চলে আসলো রুমে। তখন টিভিতে আর্মিদের ক্যাম্পের ঘটনাটা দেখাচ্ছে। আকাশ ও ইরা বসে বসে তা দেখছে। কি সাংঘাতিক বলো তো, আর্মি ক্যাম্পে হামলা করে, এত বড় সাহস কার হতে পারে? আমি কি করে বলবো, এটা ওদের ব্যাপার, ওরা বুঝবে। কিন্তু এই জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগছে। কি করে? মনে হচ্ছে যেন আমরা সকালে এখানে গিয়েছি।
কি যে বলো না, এখানে কি করে যাবে তুমি? আচ্ছা থাক সেসব কথা, এখন চলো ঘুমাই, আমার অনেক ঘুম পাচ্ছে। চলো তাহলে। পরের দিন সকালে আকাশের ফোনে কল আসে, কেননা কল করেছে রাশেদ। রাশেদ কল করাতে আকাশ কিছুটা অবাক হয়। হ্যাঁ বলো রাশেদ, ওইদিকে সব কিছু ঠিক চলছে? এইদিকে তো ঠিকই আছে সব। আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলবে? আপনি খুব সাবধানে থাকবেন, আপনার উপর অ্যাটাক হতে পারে, আর খুব সাবধানে চলাচল করবেন। আমার আবার কি হবে? জানি না, আমরা খবর পেয়েছি আপনার উপর অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। আরেকটা কথা ছিল। কি কথা ছিল? আপনাকে আরও একবার আমেরিকায় আসতে হবে। এখানে আবার বোম ব্লাস্ট শুরু হয়েছে। গত 2 দিনে প্রায় 10,000 বোম ব্লাস্ট হয়েছে। কি বলছো এসব? ঠিকই বলছি, আমরা সবগুলো বোম খুঁজে পাই, কিন্তু তা নষ্ট করতে পারিনি। আমি তাহলে কালকে রওনা দিব। ধন্যবাদ স্যার। আকাশ ওই দিন ক্যাম্পে এই ঘটনাগুলো বলে, আর কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে তা ওদের জানায়। আমি যে বাইরে যাচ্ছি তা যেন কেউ না জানে। কিন্তু স্যার আপনার বউ? আমি ওকেও জানাবো না, আর ওকে না বলে আমি বেরিয়ে যাব কিছু একটা বলে। চিন্তা করবেন না স্যার, আমরা এই দিকটা সামলে নিব। আকাশ ইরাকে অফিসের কাজে বাইরে যেতে হবে বলে কিছু একটা বুঝে নেয়। এরা তো আকাশের সাথে যেতে রাজি হয়ে আছে, কিন্তু আকাশ অনেক কিছু বুঝিয়ে চলে আসে এয়ারপোর্টে এসে কয়েক ঘন্টা পর চলে আসে আমেরিকায়। ওখানে আকাশ নিরাপত্তার জন্য কমান্ডো পুলিশ আগের মতো ব্যবস্থা করা, এসব দেখে আবারও সিকিউরিটি ব্যবস্থা। কি করব, আপনার উপরে এই দেশে আসলেই হামলা শুরু হয়, তার উপর আপনার নিরাপত্তারও ব্যবস্থা আছে। আপনার দেশেও আপনার নিরাপত্তা নেই। কিন্তু আমার শত্রু কে হতে পারে? দেখুন, আপনি যে আমাদের সাহায্য করছে রানা তা জানতে পেরে গিয়েছে, তাই রানা আপনার ক্ষতি করার জন্য সারাক্ষণ চেষ্টা করতে থাকে। আচ্ছা, এখন আমি যে এখানে আছি তা অন্য কেউ জানে না তো? আমি শিওর এখানে কেউ জানে না। আর যদি পথে কোনো সমস্যা দেখি তাহলে এবার আমরা সকল অস্ত্র সাথে করে এনেছি। সামনে যে গাড়িটা দেখছেন, যত ভারী হোক না কেন এইটা ওই জিনিসটাকে দূরে সরিয়ে দিবে। ভালো কাজ, তাহলে আবার চলুন। ওরা নিরাপদে চলে আসে একটা খেলার মাঠে, কেননা এই খেলার মাঠে আজকে বোম লাগিয়েছে, যাতে করে খুব তাড়াতাড়ি অনেক মানুষকে ওরা মারতে পারে। আকাশ সবটা বুঝে বোমটার কাছে যায়। এই বোমাটা অনেক অত্যাধুনিক। এখন তাহলে উপায় কি? এখনই তোমরা এই বোমাটাকে ঠান্ডা করে রাখো, মানে হচ্ছে যত বরফ আছে এই বোমার উপরে রেখে দাও। এতে করে কি হবে? এতে করে এটার কার্যক্ষমতা কমে যাবে। এই বোম যত গরম হবে ততই এটা জোরে ব্লাস্ট হবে, তাই বরফ জমা দিয়ে দাও যাতে করে এই বোম গরম না হয়। এইরকম কত সময় ধরে দিতে হবে? যতক্ষণ না পর্যন্ত সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ, কারণ এই বোমাটা কিছুই করা যাবে না, তাই তাড়াতাড়ি করুন। বোমটা এমনিতেই 70% গরম হয়ে গিয়েছে, আর 30% হলেই ব্লাস্ট হবে। এই বোমায় পলিকার্বন ইউজ করা হয়েছে যাতে করে খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যায়, বুঝতে পারছো? ওরা কথা বলছে ততক্ষণে আকাশ বরফ দিয়ে দেয় বোমের উপর, এতে করে বোমের তাপমাত্রা 70% উপরে আর উঠে না। এভাবে খেলা শেষ হয়ে যায়, সূর্য অস্ত যায়। এবার আকাশ বোমটাকে নিয়ে কাজ করতে পারবে। তোমরা সবাই দূরে সরে যাও আর চারদিকে লক্ষ্য রাখো, কোথাও কোনো সন্দেহ লোক দেখলে গুলি করবে, যাতে করে ওর থেকে কোনো ইনফরমেশন পেতে পারি। ওরা চারিদিকে পাহারা দিচ্ছে। আকাশ বোমটা বের করে দেখে এখন 30% আছে তাপমাত্রা, তাই আকাশ বোমটাকে খুলে এবং মূল মেডিসিনের ভিতরে ঠান্ডা পানি ঢুকিয়ে দিয়ে মেডিসিন নষ্ট করে দেয়, আর এতে করে বোমটা নষ্ট হয়ে যায়। বোম নষ্ট হতে আকাশ চলে আসে হোটেলে। আমেরিকার আরও 3 দিন থেকে সব কিছু ঠিক করে নেয়, এরপর চলে আসে লন্ডনে। ওখানে আসার সময় ইরা এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে থাকে। ইরাকে এখানে দেখে আকাশ অবাকই হয়। আমার যতদূর মনে পড়ে ইরাকে তো আমি বলিনি আমার আসার কথা, তাহলে ও এলো কি করে? এদিকে তাকাও আকাশ। আকাশ ইরার কাছে যায়, ইরা আকাশকে জড়িয়ে ধরে। ইরা গাড়িতে উঠিয়ে ওরা যেতে থাকে। আকাশের তখন মনের মধ্যে শুধু প্রশ্ন জেগে আছে, তুমি কি কিছু বলতে চাও আমাকে? তুমি কি করে জানলে আমি দেশে আসতেছি?
আরে আরে তুমি তো আমাকে কল দিয়ে বলেছো। আমি কখন বলেছি? আমার তো মনেই পড়ছে না কিছু। আচ্ছা এটা বলো, আমি এখানে আসতে কি তোমায় খারাপ লেগেছে? তা লাগবে কেন? তাহলে কোনো কথা আর বলতে পারবে না, এখন চুপ করে বসে থাকো। আকাশ কোনো কথা বলেনি। ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আকাশ ক্যাম্পে চলে যায়। ওখানে কিছু কাজ বাকি আছে যা আকাশকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। স্যার, আপনি যাওয়ার পর আমরা কিছু তথ্য পাই। কি তথ্য পেয়েছো তোমরা? স্যার, আপনার ওপর রানা অ্যাটাক করতে পারে, আর আপনাকে মারার জন্য ও নাকি কিছু লোকও নামিয়েছে। তো ভালো কথা। আচ্ছা, তা কয়জন লোক নামিয়েছে? স্যার, মাত্র একজন লোক। কি, আমাকে মারার জন্য মাত্র একটা লোককে ওই রানা ভাড়া করেছে? আমার জীবনটা কি এতই সস্তা যে একটা লোক আমাকে মেরে ফেলবে? স্যার, তা আমি জানি না। ওই লোকটা অনেক চালাকির সাথে কাজগুলো করে। তুমি আমাকে শিওর হয়ে এটা বলো, ওটা ছেলে নাকি মেয়ে? তা এখনো জানতে পারিনি, তাই আপনাকে আরো কড়া নিরাপত্তায় থাকতে হবে, কারণ ওনার ওপর জড়িয়ে আছে আর্মি। কারণ ওরা আপনার ফিঙ্গার আই স্ক্যান দিয়ে দেশের অনেক কিছু করতে পারবে। আচ্ছা, তাহলে এমন কোনো সিস্টেম কি তৈরি করা যায় না যে আমার ফিঙ্গার প্লাস আই স্ক্যান ছাড়াও আরও একটা জিনিস অ্যাড করার? স্যার, এটা করা যায়। তাহলে আপনি আমাদের সার্ভারের এন্ট্রি রুমে চলে যান। ওইখানে গেলে তো আপনি যেমনটা চাইবেন ওরা ঠিক তেমনটাই আপনাকে সিকিউরিটি সিস্টেম তৈরি করে দেবে। তাহলে আমি কালই যাব। পরের দিন আকাশ বরফের পাহাড়ে চলে যায়। ওখানে যারা কাজ করে সবাই দেশের জন্য, আর এদের নিরাপত্তার জন্য অনেক সিকিউরিটির ব্যবস্থা করা হয়। এই জায়গায় এতটাই নিরাপদ যে এখানে কেউ কিছু নিজের ইচ্ছেতে করতে চাইলেও করতে পারবে না। ওখানে বিমান নিয়ে গেলে আকাশের পরিচয় চায় ওরা। আকাশ ওর পরিচয় দিলে মিসাইল থামিয়ে দরজা খুলে দেয়। দরজার ভিতর দিয়ে আকাশ ভিতরে যায়। ওখানে গিয়ে আকাশ ওর ফিঙ্গার প্লাস আই স্ক্যান ঠিকই রাখে, কিন্তু তার সাথে আরও একটা সিকিউরিটি অ্যাড করে রাখে। এক কথায় এই তিনটা জিনিস ছাড়া কোনোভাবে আর্মি সিকিউরিটি দিলেও তারা প্রবেশ করতে পারবে না। এখানে সব কিছু সেট করে আকাশ বেরিয়ে চলে আসে। এইদিকে পরের দিন আকাশ চলে আসে বাড়িতে। এসে দেখে ইরা কি যেন করছে। আকাশ যে যে জিনিস ব্যবহার করছে ইরা ওই জিনিসগুলোতে কি যেন দেখছে। আকাশ যে যে জিনিসগুলো ব্যবহার করেছে ইরা ওই জিনিসগুলোতে কি যেন দেখছে। কি দেখছো অমন করে? আকাশের এমন কথাই ইরা একটু ভয় পায়, তার সাথে চমকে ওঠে। কই, কিছু করছি না তো। তাহলে ওইখানে কি দেখছো এমন করে? আমি তো এইগুলোর নাম দেখছিলাম আর কত রিঙ্গিট তা দেখছিলাম, কিন্তু তুমি কখন এলে? এই তো মাত্র। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও। আচ্ছা যাও তাহলে। আকাশ ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ইরাকে বাসে রেখে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে বলে যায়, ইরা, আমার আসতে কয়েকদিন দেরি হবে। কয়দিন লাগবে? এই তো 5 দিনের মতো হবে। তোমাকে ছাড়া একা একা আমি থাকবো কি করে? কিছু দিনেরই তো ব্যাপার, তুমি চিন্তা করো না। ঠিক আছে। আকাশ ওর সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে, কেননা আকাশ 3 দিনের একটা মিশনে যাবে। এই মিশনে আকাশের সাথে কিছু আর্মি তো থাকবে, তার সাথে আছে কিছু রোবট, যে রোবটগুলো আকাশের ইশারায় চলে। আকাশ একবার পাসওয়ার্ড দিয়ে দিলে এটা শুধুমাত্র ওই ব্যক্তির কথাই শুনে। এইরকম রোবট আকাশ 10টা সাথে নিয়ে যায়। প্রতিটা রোবটের ভিতরে থাকার মতো জায়গা আছে, আর 10 জন আর্মিও আছে, যাতে করে রাত হলে ওরা এই রোবটের ভিতর ঢুকে বিশ্রাম নিতে পারে। এই রোবটের ভিতর এক একজনের 3 দিনের খাবার মজুত করা আছে। আকাশ ও আর্মি হেলিকপ্টার থেকে নামে আর তার সাথে রোবটগুলোও নামায়। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? স্যার, আপনি এই প্রথম রোবট নিয়ে মিশনে যাচ্ছেন, এর কারণ কি জানতে পারি স্যার? দেখো, আমরা এখন যে মিশনে যাচ্ছি এটা খুবই ভয়াবহ একটা মিশন। এই মিশনে আমি চাই না তোমাদের মধ্যে কেউ শহীদ হোক, তাই রোবটের ব্যবস্থা করেছি। আর তোমরা চিন্তা করবে না, সামনে যতই বিপদ আসুক না কেন এই রোবটটা স্ক্যান করে তোমাদের আগে থেকে অ্যালার্ট করে দিবে। এইগুলো তো অনেক কাজের তাহলে। কাজের। এখন চলো সামনে এগোনো যাক, তবে খুব সাবধানে যাবে। এখন যেখানে যাবে এটা হলো বোমা তৈরির 3য় নাম্বার আস্তানা। এটা ধ্বংস করতে পারলে 2য় নাম্বার আস্তানা পাবো।
এভাবে একটা করে ধ্বংস করলে সব কিছু পেয়ে যাব। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি বলো। আমরা কি এইখানে এই 3টা জায়গা ধ্বংস করার জন্য এসেছি? ধ্বংস করব, কিন্তু ধাপে ধাপে। এই ধ্বংস করতে 3 দিনের মতো লাগবে, তাই এখন চুপচাপ করে সামনে এগোতে থাকো। ওরা সামনে এগোতে থাকে। অন্যদিকে জঙ্গলের ভিতর অনেক রহস্য লুকিয়ে আছে। এখানে ওরা বিভিন্ন গাছে মানুষের মরদেহ আটকে থাকতে দেখে, কেউ কেউ গাছের সাথে বাঁধা অবস্থায়। আর কারোর কথা তো নাই বললাম, অনেক দুর্গন্ধ আসছিল, তাই সবাই মাস্ক পরে নেয়। ভয় পেলে চলবে না, হতে পারে আমাদের ভয় পাওয়ানোর জন্য এমনটা করা হয়েছে। তার চেয়ে ভালো হতো যদি স্যার আমরা ওইখানে সরাসরি গিয়ে নামতাম। মাথা খারাপ? ওরা আমাদের দেখে কতগুলো মিসাইল মারতে, তাহলে তো আমরা প্রায় শেষ হয়ে যেতাম। এইভাবে তো আরো কষ্ট হচ্ছে হাঁটতে। চিন্তা করো না, এবার রোবটদের কাজে লাগিয়ে রাস্তা করে নেব। আকাশ রোবটদের কমান্ডো করলে ওরা সামনে যেতে থাকে আর ছোটখাটো যত আগাছা সবগুলো সামনে থেকে সরিয়ে দেয়। এতে করে ওখানে রাস্তার মতো তৈরি হয়। ওরা সে রাস্তা ধরে সামনে এগোতে লাগলো। এতে করে ওদের কষ্ট কিছুটা কম হতে থাকে। এভাবে অনেকটা পথ হাঁটার পর ওরা আসে মেন জায়গার কাছাকাছি। আসতে হতে একদিন সময় লেগে যায়। এইদিকে ওরা মিশনে ফোকাস করতে থাকে, অন্যদিকে আকাশ জঙ্গলের মধ্যখানে চলে আসতে থাকে। অন্যদিকে রানা বসে আছে ওর লোকেদের নিয়ে। ওই দিকের খবর কি? খবর অনেক ভালো। আমরা কাল সকালের মধ্যে আরও বোমা বানাতে সক্ষম হব। তা তো বুঝলাম, কিন্তু ওই কাজটার কি খবর? কোন কাজ বস? ওই অফিসারের ওপর নজর রাখাটা। বস, জানতে পেরেছি ওই অফিসার নাকি কোথায় গিয়েছে, কিন্তু কোন জায়গায় গিয়েছে তা জানা যায়নি। কি কাজ করছে আমার লোকজন? তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। ওই অফিসারের ওপর নজর ঠিক মতো কেন রাখা হয়নি? আসলে ওই অফিসার হেলিকপ্টার নিয়ে চলে গিয়েছে, তাই আমরা বুঝতে পারিনি কোথায় গিয়েছে। আচ্ছা, আবার আমাদের এই আস্তানাগুলোতে হামলা করবে না তো? কিন্তু বস, ওরা তো 10 জন লোক গিয়েছে। আমাদের ওই 3টার মধ্যে যে কোনো জায়গায় হামলা করতে হলে ওদের কম করে হলেও 100 জন অফিসারকে নিয়ে যেতে হবে। হয়তো অন্য কোনো জায়গায় গিয়েছে। তবু আমাদের লোকদের বলো কড়া নজর রাখতে। কোনো অসুবিধা হলে যেন অবশ্যই আমাদের জানায়। তাই হবে বস, আমি জানিয়ে দিচ্ছি। অন্যদিকে আকাশ রোবটদের সাথে নিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর রোবট ওদের সাবধান করে দেয়। স্যার, সামনে বিপদ আছে। মাটিতে ল্যান্ডমাইন আছে আর লোকজনও অনেক বেশি। ওরা গাছের পেছনে লুকিয়ে আছে। তাহলে এবার তোমরা হলোগ্রাম ইউজ করো, এতে করে আমরা ওদের দেখতে পাবো। ওকে স্যার, তাই করছি আমরা। ওরা হলোগ্রাম ইউজ করে খুব সাবধানে গাছের ফাঁকে লুকিয়ে লুকিয়ে যেতে থাকে। অন্যদিকে রোবটদের গাছের পিছনে লুকাতে বলে, কেননা এখন যদি ওরা সব জানতে পেরে যায় তাহলে আকাশের জন্য অনেক বিপদের অনেক আশঙ্কা আছে। এইদিকে আকাশ ও ওর অফিসাররা হলোগ্রাম ইউজ করে ওদের অবস্থান বুঝে অনেক লোককেই ওরা মেরে ফেলে। এতে করে খুব সাবধানে এবার ওরা ভিতরে যেতে থাকে। এখানে প্রতিটা জায়গায় ইলেকট্রিসিটি আছে, তাই রোবটদের বলে, এর তারগুলো কেটে দাও তাড়াতাড়ি, যাতে সব ইলেকট্রিসিটি চলে যায়। ওরা তার কেটে দেয়। আকাশ ও ওর কর্মীরা ভিতরে ঢুকে যায়। এভাবে ভিতরে ঢুকছে আর একের পর এক লোকেদের মারছে। অন্যদিকে ওরা পাল্টা গুলি করছে। রোবটগুলো সামনে যাকে পাচ্ছে তাকেই মারছে। এভাবে চলতে থাকে ওদের মিশন। রোবটের গায়ে যতই গুলি করুক না কেন ওদের কোনো ক্ষতি হচ্ছে না, তাই ওরা একাই ওদের মারতে থাকে। আকাশ সামনে এগোচ্ছে, তখন একটা বোমা ভিতরে মেরে দেয়। এতে করে ভিতরে সব কিছু ধ্বংস হয়ে যায়। এরপর ওরা আস্তে আস্তে সব গুপ্ত দরজা বের করে সবাইকে মারতে থাকে। এদিকে রানার কাছে খবর চলে যায়। রানা তো খবর শুনে অনেক রেগে যায়। ওই অফিসারের এত বড় সাহস কি করে হয় আমার আস্তানায় হামলা করে? তোরা কি করেছিস? বস, আমরা তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এরা এখানে আসার সময়ে রোবট নিয়ে এসেছে, তাই আমরা পেরে উঠছি না। কি রোবট নিয়ে এসেছে? ওরা রোবট নিয়ে এসেছে আর তোমরা আমাকে এখনটা বলতেছো? হ্যাঁ বস, রোবট নিয়ে এসেছে, যার জন্য ওদের গুলি করলেও কিছু হচ্ছে না। তার উপর ওরা আমাদের মারতে আসলেও আমরা কিছু করতে পারছি না। একটা কাজ করো, ওই রোবটের গায়ে পানি ঢেলে নেই, এতে করে ওদের কার্যক্ষমতা একদম কমে যাবে। ওকে বস, তাহলে তাই করছি। রানার কথা মতো ওরা রোবটদের দিকে পানি ছুঁড়ে মারে। এতে করে রোবটের যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে থাকে। এভাবে ওরা সবগুলো রোবটকে নষ্ট করে দেয়। এতে আকাশের অনেক লস হয়, কেননা রোবট এনেছিল বলে আকাশ অফিসার কম এনেছিল। এখন তো আরও বিপদ বাড়ছে।
অফিসার, তোমাদের কাছে যা বোমা আছে তা প্রতিটা দেওয়ালে আটকে দাও তাড়াতাড়ি। আমি ভিতরে যাচ্ছি। ওখানে একটা বোমা অ্যাক্টিভ করে দিতে পারলে এই জায়গায় চিরতরের মতো শেষ হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমরা তাই করছি। আর আপনি নিজের খেয়াল রাখবেন। আর স্যার, ভেতরে অনেক বিপদ, আমরা একজন তো সাথে আসি। লাগবে না তোমরা এদিক দিয়ে যাও। কথাটা বলে আকাশ আস্তানার ভিতর ঢুকে যায়। ওখানে অনেক কিছু একটা পাওয়ারফুল বোমা অ্যাক্টিভ করে দেয়। তবে সমস্যা হচ্ছে, এই বোমা ব্লাস্ট হলে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত সব ধ্বংস হয়ে যাবে। আর এই বোমা ব্লাস্ট হবে 10 মিনিটের ভিতর। তাই আকাশ তাড়াতাড়ি করে ওখান থেকে বের হয়ে ওর অফিসারদের ইশারা করে যত তাড়াতাড়ি এখান থেকে যেন ভাগতে পারে। ওরা অনেক দ্রুততার সাথে পৌঁছাতে থাকে। যে দিক দিয়ে এসেছে ওই দিক দিয়ে দৌড়াতে থাকে। ওরা এভাবে অনেকটা পথ আসার পর বোমটা ব্লাস্ট হয়। এতে করে ওখান থেকে অনেকটা জায়গায় গাছ জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আকাশ আর ওর টিমের কাছাকাছি এসে বোমার আঘাত থেকে রক্ষা পেয়ে যায়। কিন্তু তবুও বোমার শব্দ ও তাপ আকাশের শরীরে অনেকটা লেগে যায়। এতে করে ওরা অনেক দুর্বল হয়ে পড়ে। স্যার, কি পাওয়ার এই বোমায়! এত দূর থেকে আমরা, তারপরও এত তাপে আমাদের এই অবস্থা। চিন্তা করো না, আমাদের হেলিকপ্টার ভিতরে এখনো একটা রোবট আছে। ওই রোবটটাই এখন আমাদের সাহায্য করবে। আকাশ রোবটকে ঘড়ির সাহায্যে এখানে ডেকে নেয়। রোবট আসলে আকাশ রোবটকে নির্দেশ দেয়। ওর পেটের ভিতর থেকে খাদ্য বের করে দেয়, সাথে পানিও। ওরা সবাই আগে পানি খেতে থাকে। এরপর ওখানে বসে বসে খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে রানা এই জায়গার খবর পেয়ে চিৎকার করে ওঠে, ছাড়বো না আমি ওই অফিসারকে, আমি ছাড়বো না। ওই অফিসার আমার অনেক ক্ষতি করেছে, ওকে তো মরতেই হবে। আমাদের লোককে বলো ওর ওপর নজর রাখার জন্য। আর যত তাড়াতাড়ি পারো ওই 2টা রাস্তায় সিকিউরিটি বাড়িয়ে দাও, তাড়াতাড়ি দাও তাহলে। এদিকে আকাশ মিশন শেষ করে চলে যায় বাড়িতে। ইরা আকাশকে দেখে জড়িয়ে ধরে। আকাশ বুঝতে পারছে না ইরা ঠিক জড়িয়ে ধরেছে, কিন্তু মুখে তেমন একটা আনন্দ নেই। ইরাকে বুক থেকে সরিয়ে আকাশ ফ্রেশ হতে চলে যায়। এদিকে ইরা খাবার রেডি করে, অন্যদিকে আকাশ বের হয়ে খাবারগুলো খেয়ে নেয়। খেয়ে ইরার সাথে কিছুটা সময় কাটায়। এদিকে যতই দিন যাচ্ছে ইরা আকাশের উপর ততই দুর্বল হচ্ছে। কিন্তু তার সাথে ইরাকে আরও একটা কাজ করতে হবে, যে কাজের কথা মনে পড়লে ইরার মন খারাপ হয়ে যায়। তোমার মন খারাপ কেন? কিচ্ছু না, এমনিতেই। কি হয়েছে বলো আমাকে। না, আসলে এই কয়েকদিনে তোমাকে অনেক মিস করেছিলাম। এতই যখন মিস করতে তাহলে ফোন দাওনি কেন? তোমার তো ফোন বন্ধ থাকে, সেই জন্য আমি যোগাযোগ করতে পারিনি। ভুলে গিয়েছিলাম আমি যে আমার ফোন বন্ধ থাকে। এখন কথা না বলে চলো ঘুমাই, অনেক ঘুম পাচ্ছে আমার। ওরা ঘুমিয়ে যায়। সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে চলে আসে ক্যাম্পে। ওখানে এসে পরবর্তী মিশনের জন্য প্রস্তুতি নেয়। আমরা পরবর্তী মিশনে কোনো রোবট নিব না। 120 জন আর্মি নিয়ে আমরা ওই জায়গায় আক্রমণ করব। তাই তোমরা তার জন্য প্রস্তুতি হও। দরকার হলে ভালো ভালো কিছু অফিসারদের সিলেক্ট করো যারা লড়াই করতে পারে। ঠিক আছে স্যার, তাই করব। তোমরা এখানে লোক সিলেক্ট করো, সাথে তাদের ট্রেনিং দিতে থাকো কড়া করে। সময় কিন্তু একদম কম, বুঝতে পারলে? বুঝতে পেরেছি স্যার। আমি কিন্তু 1 সপ্তাহ এখানে আসবো না, তাই এই দিকটা তোমরা সামলে নাও। আকাশ চলে আসে। অন্যদিকে বাড়িতে এসে আকাশ ইরাকে নিয়ে ঘুরতে বের হয়। ইরা তো শুনে অনেক আনন্দ। কোথায় যাচ্ছি আমরা বলো তো? আমরা কোথায় যাব তা ওখানে গেলেই দেখতে পারবে। তুমি এখন বললে কি হবে? বলছি তো, ওখানে গেলেই দেখতে পাবে। ইরার আকাশের কথায় কিছুটা মন খারাপ হয়ে যায়। এতে করে আকাশ ইরাকে কোলে নিয়ে গিয়ে গাড়িতে বসে। ইরা তখনও মন খারাপ ছিল, তাই আকাশ ইরার কানে কানে বলে, আমরা সমুদ্রের ধারে যাব। সত্যি? সেটা কোন জায়গা? কোন জায়গায় তা জেনে কি করবে? সমুদ্রের ধারে যাচ্ছি, তাই এখন শুনে রাখো। ইরা গাড়িতে বসেই থাকে। অন্যদিকে আকাশ গাড়ি চালিয়ে চলে আসে সমুদ্রের ধারে। অন্যদিকে ওরা সমুদ্রের ধারে চলে আসে। এইদিকে ওরা সমুদ্রের ধার দিয়ে হাঁটতে থাকে। অনেকটা পথ হাঁটার পর আকাশ সামনে কিছু লোক দেখতে পায়। ওরা আকাশের দিকে আসতেছে। আকাশ ওদের দেখে কিছুটা সন্দেহের দৃষ্টিতে তাকায়, কেননা ওদের মতিগতি আকাশের একটুও ভালো লাগছে না। তবে আকাশ অনেক দূর রেখেই একে নিয়ে যেতে থাকে।
তখনও লোকগুলো ইরাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে থাকে, যা আকাশের মোটেও সহ্য হয়নি। এই, আপনারা আমার বউয়ের নামে এত বাজে বাজে কথা বলছেন কেন? কই বাজে বাজে কথা বলছি যে মেয়েটা অনেক হট। একবার যদি বিছানায় পেতাম ওকে, অনেক ভালো লাগলো। সারা জীবনের জন্য না তো অন্তত একটা রাতের। কথাটা বলার আগেই আকাশও লোকটাকে মারতে শুরু করলো। তোর সাহস কি করে হয় ওকে বাজে বাজে কথা বলার? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। অন্যদিকে ওর সাথে থাকা বাকি লোকগুলো আকাশকে মারতে আসে। অন্যদিকে আকাশ ওদেরকে মারতে থাকে। এক পর্যায়ে ওরা অনেক মার খেয়ে ওরা পিস্তল বের করে। পিস্তল বের করতেই আকাশ একটু বেশি অবাক হয়। তোর এত বড় সাহস আমাকে মারার? আজকে তোকে কে বাঁচাবে? তোদের কে বাঁচাবে আগে তার চিন্তা কর। আকাশ ওদের মারতে গেলে ওরা কয়েকজন ইরার মাথায় গুলি ধরে। ওই দাঁড়া, তুই যদি এক পা সামনে এগোস তাহলে কিন্তু তোর বউকে মেরে দেব। আমি দাঁড়িয়ে আছি, প্লিজ আমার বউকে কিছু করো না। লোকগুলো আকাশকে গুলি করে। আকাশকে গুলি মেরে সমুদ্রের ধারে ফেলে দেয়, সাথে ইরাকেও নিয়ে যায়। অন্যদিকে আকাশ ইরা বলে চিৎকার করতে করতে বালুর উপর শুয়ে থাকে। 3 দিন পর আকাশে জ্ঞান ফিরে। আমি কোথায় আছি এখন, আর আমার বউ কোথায়? আপনি এখন হসপিটালে আছেন, আর আপনার স্ত্রীকে আমরা কোথাও পাইনি। আমাকে এখানে এনেছে কে? আমি আর বড় স্যার মিলে নিয়ে এসেছি। এ কি রাশেদ, তুমি এখানে? বলেছিলাম না স্যার, আপনার উপর হামলা হতে পারে। আমি আর স্যার ওখানে গিয়ে আপনাকে এই অবস্থায় পাই, তাই ওখান থেকে ডক্টরের কাছে নিয়ে আসছি। ইরাকে কোথাও পাওনি? ইরাকে? ইরা আমার স্ত্রী। আপনি বিয়ে করবে কবে? এই তো প্রায় 2 মাস হলো। ওকে তোমরা খুঁজে পাওনি? না স্যার, তবে যারা আপনার উপর হামলা করেছিল ওরা হয়তো নিয়ে যেতে পারে। না, ওদের কাউকে আমি ছাড়বো না। তা কারা হামলা করেছে তা কি বলতে পারবেন? তা জানি না। এরপর আকাশ ওদের সমুদ্রের ধারে হয়ে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে। ওরা সবটা শুনতে থাকে। সবটা শুনে বড় অফিসার বলে, দেখুন, ওরা হয়তো আপনাকে প্ল্যান করে মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু আমাকে মেরে কার কি লাভ হবে? অন্য কারো লাভ না হলেও রানার কিন্তু ঠিকই লাভ হবে। আচ্ছা, রানার এই কাজ নয় তো? যদি তাই হয় তাহলে আমার স্ত্রীকে তো আর বাঁচাতে পারবো না। ওনারা যখন ওকে তুলে নিয়ে গিয়েছে, এতদিনে ওকে হয়তো... জানি না কি হয়েছে, তবে আমার মনে হয় আপনি ওদের উপর হামলা করা দরকার। ঠিকই বলেছ। এবার আর 2 নাম্বার আস্তানায় নয়, 1 নাম্বার আস্তানায় হামলা করব আমি, আর বাকি অফিসার ওই জায়গায়। তাহলে আমিও আপনার সাথে যাব। তা কি করে হয়? জঙ্গলের মধ্যে হাঁটা তোমার দ্বারা হবে না। তোমরা গাড়ি ছাড়া যেখানে চলাচল করো না, সেখানে জঙ্গলের ভিতরে তো কখনো টিকতে পারবে না। চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। আপনি রাজি থাকলে না হয় আমি যাব। আমিও আসতাম, কিন্তু বয়স তো আমার কম হলো না, নয়তো আপনার এই বিপদের দিনে অবশ্যই সাহায্য করতাম। আপনারা যতটুকু করেছেন তাতেই আমি খুশি। এখন তাহলে আমাকে গিয়ে প্রস্তুতি নিতে হবে। ঠিক বলেছেন স্যার। তখনই রুমে ডক্টর আসে। ডক্টর এসে আকাশকে চেক করতে থাকে। কে কোথায় যাচ্ছে? না মানে ওনাকে একটা মিশনে যেতে হবে। কি বলছেন এগুলো? ওনার যে কন্ডিশন, এতে করে কি ডক্টর বলুন? ওনার তো সুস্থ হতে হতে 10 দিন সময় লেগে যাবে। কি বলছেন ডক্টর এইসব? এখন তাহলে উপায় কি? দেখুন, আপনি অনেক দুর্বল, তাই আপনি আগে সুস্থ হন। ডক্টর যখন বলছে তখন না হয় একটু রেস্ট নাও। কিন্তু আমার ইরার কি হবে? দেখুন স্যার, উনি যদি বেঁচে থাকে তাহলে ঠিকই ওনাকে ফিরিয়ে আনতে পারবো। তাই যেন হয়, কিন্তু ওকে ওরা যেভাবে নিয়ে গেল তাতে বাঁচিয়ে রাখবে কি না তাই ভাবছি। কিন্তু স্যার আরেকটা দিন সবুর করেন, দেখবেন ভালো হয়ে যাবে সব কিছু। তাই যেন হয়। এদিকে রানা ও ওর লোকজন তো অনেক খুশি, কেননা ওরা প্ল্যান করে আকাশকে মারতে পেরেছে বলে। যাক, অনেক বছরের পর আমাদের মিশন সাকসেস হয়েছে। ভালোই হয়েছে বস, আপনার ওই চালটা অনেক কাজে দিয়েছে। মাঝে মধ্যে শক্তি দিয়ে কাজ না হলে বুদ্ধি দিয়ে হলেও কাজ করতে হবে। আজ আপনার এই বুদ্ধির জন্য আমরা সবাই বেঁচে গেলাম, নয়তো ওরা যেভাবে আমাদের আস্তানায় হামলা করেছে, এইভাবে চলতে থাকলে তো আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলতো। কি কথা? তোরা কি ওকে মৃত অবস্থায় দেখেছিস? কি বলেন বস? ওকে 4টা গুলি করছি। 4টা গুলি খাওয়ার পর কি আর
কেউ বেঁচে থাকে? সব আপনিই বলেন। ভুলে যাস না, ওইটা কোনো সাধারণ ছেলে না, ও আর্মির হেড অফিসার। গুলি খেতে খেতে ওদের শরীরে সয়ে গিয়েছে। তাই আমি যতক্ষণ না পর্যন্ত ওর লাশ দেখব বা প্রমাণ পাবো, ততক্ষণ আমার শান্তি হবে না। আপনি একটু অপেক্ষা করেন, আমরা সব কিছু চেক করে আপনাকে জানাবো। জানাবে কি? এখনই খোঁজ নাও। ওরা খোঁজ দিতে থাকে। অন্যদিকে আকাশও ধীরে ধীরে সুস্থ হতে থাকে। সুস্থ হওয়ার পর আকাশ হামলা করে রানার 2 নম্বর আস্তানায়। ওখানে যাওয়ার সময় আকাশ রাশেদকেও সাথে 100 জন আর্মি নিয়ে যায়, সাথে যত রকমের বোমা ও যা কিছু লাগে সবই ওরা যাওয়ার সময় নিয়ে গেল। ওরা ওই আস্তানের দিকে যেতে থাকে। বিপদ ওদের দিকে ততই এগোতে থাকে। অফিসার, তোমরা নিজেদের খেয়াল রাখবে। তোমাদের কাছে 200 বুলেট, 4টা করে বন্দুক ও বোমা আছে, তার সাথে ছড়িও আছে। তাই বাড়তি কোনো কিছুর প্রয়োজন হবে না তোমাদের। আর সাথে তোমাদের যে পোশাক দেওয়া হয়েছে, এই পোশাক A to Z পর্যন্ত বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হয়েছে। তাই গুলি লাগলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু একাধিক গুলি লাগলে ব্যথা লাগবে। তাই ওইভাবে নিজেদের রক্ষা করবে। ঠিক আছে স্যার, তাই হবে। আপনিও নিজের খেয়াল রাখবেন। আকাশ ওই মিশনটা খুব সাবধানে শেষ করে, কেননা অনেক কিছু হয়ে গিয়েছে এই মিশনে। আগের মতো এবারও সব জায়গায় বোম ব্লাস্ট করার জন্য সবই করতে থাকে। চারিদিকে সব কিছু ফিট করে আকাশ ওর সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর আকাশ রিমোট দিয়ে বোম ব্লাস্ট করে দেয়। মিশন থেকে ক্যাম্পে এসে আকাশ মন খারাপ করে বসে আছে। স্যার, ঠিক আছে কি সব কিছু? আসে তো, কেন, কি হয়েছে? না মানে মিশন থেকে আসার পর থেকে আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে, তাই বলছি আর কি। চিন্তা তো থাকবেই, এরার জন্য অনেক চিন্তা। ও বেঁচে আছে কি না তাই তো জানি না। তা এখন তাহলে কি করবেন ভাবছেন? ভাবছি যাদের জন্য আমার ইরাকে হারিয়েছি তাদের তো আমি কখনো ছাড়বো না। চিন্তা করবেন না, আপনি ওই মিশনটা শেষ করে না হয় ভেবে দেখেন কি হয়। এদিকে রানা ওর লোকজন নিয়ে বসে আছে, তার সাথে ভাবতে থাকে ওর লোকজনকে নিয়ে। কি করে হলো এইসব? বুঝলাম না কি বলছেন বস। ওই কর এত বড় সাহস আমার আস্তানায় হামলা করে? জানি না বস, ওই অফিসার আবারও এমনটা করে নিত। তোরা তো বলছি ওই অফিসার মারা গিয়েছে, তাহলে ওই অফিসার আবার এমনটা করে নিত? তাহলে খবর নেই বস, হতে পারে ওই অফিসার মারা যাওয়ার পর থেকে ওর লোকগুলো আমাদের আস্তানায় হামলা করে। বস, একটা কথা বলার ছিল। কি কথা বল। বস, আমার মনে হয় এই আস্তানা আমাদের ছেড়ে দিতে হবে। মাথা খারাপ কি তোর? ওরা আমাদের 2টা আস্তানায় হামলা করে শেষ করে দিয়েছে। যদি এইটাই হামলা করে তাহলে তো আমরা আর আপনার। তেমন কিছু হবে না, তোরা সাবধান হয়ে থাক। দরকার হলে অস্ত্র আনিয়ে রাখ, তারপরও যেন ওই অফিসার কোনো মতে এখানে হামলা করতে না পারে। আর প্রতিটা জায়গায় ক্যামেরা বসিয়ে দে, যাতে করে ওদের ওপর নজর রাখতে পারি। হয়ে যাবে বস, চিন্তা করো না। চিন্তা করার বিষয়, আর তোরা বলছিস আমি চিন্তা করব না? বস, এই আস্তানার খবর ওরা কখনো পাবে না। 2টা আস্তানার খোঁজ ওরা পেয়ে গেছে, আর বাকি আছে এটা। যদি এই আস্তানা ও পেয়ে যায় তাহলে তো আমি আর আমার সব কিছু শেষ হয়ে যাবে। আমি এখনই সব ধরনের অস্ত্র ব্যবস্থা করছি। এদিকে আকাশ আরও আর্মি ব্যবস্থা করে। এক কথায় এখন এই শেষ মিশনে ওরা 200 জন আর্মির সাথে করে নিয়ে আসে। পরের দিন আকাশ রওনা দেয় সব কিছু নিয়ে। প্রতিবারে এবারও এই মিশনটা একটা জঙ্গলের ভিতর, তাই ওরা হেলিকপ্টার জঙ্গলের কাছে রেখে আস্তে আস্তে বেরিয়ে পড়ে। অন্যদিকে রানা ওর লোকজন সব কিছু মনিটরিং করতে থাকে। তোমরা খুব সাবধানে থাকবে, আর হাইড্রেন ক্যামেরা খুঁজে বের করার জন্য সেটিং পাল্টে নাও, যাতে করে ক্যামেরা দেখলেই নষ্ট করে দিবে। স্যার, তাই হবে। এই বলে ওরা সামনে এগোতে থাকে। অন্যদিকে রানা দেখতে থাকে আকাশ যতগুলো ক্যামেরা দেখতেছে ততগুলো ক্যামেরা ওরা নষ্ট করে দিচ্ছে, যা রানা ঠিকই বুঝতে পারছে। ওরা আমাদের কাছাকাছি চলে এসেছে, তোরা সাবধান আর অ্যালার্ট হ তাড়াতাড়ি। রানা লোক সব ধরনের মিসাইল দিয়ে জঙ্গলের ভিতর হামলা করতে থাকে। এতে করে আকাশ কি করবে বুঝতে পারছে না, কারণ ওরা একধারে গুলি করে যাচ্ছে। এতে করে 40 থেকে 50 জন আর্মি অফিসার মারা যায়। কারণ তখন যেভাবে গুলি চলছিল মনে হচ্ছে গুলির বৃষ্টি হচ্ছে। ওরা তবুও সামনে এগোতে থাকে। দাঁড়াও তোমরা, তোমাদের সবার কাছে একটা করে রাবার বোমা আছে। ওই বোমাটা বন্দুকের মাথায় রেখে লক্ষ্যে
শ্যুট করো, আর যখন এটা লক্ষ্যে গিয়ে পড়বে তোমাদের ঘড়ির লাল বাটনে চাপ দিবে, এরপর দেখো কি হয়। আকাশের কথা মতো ওরা তাই করে। এই বলে ওই বলগুলো রানার লোকেদের সামনে পড়ে। ওরা বলগুলো হাতে নিতেই ওরা ঘুরিয়ে চাপ দেয়। এতে করে রানার অনেক লোক মারা যায় আর ওদের বাইরে থাকা মেশিনগুলো নষ্ট হয়ে যায়। এরপর ওরা নির্ভয়ে যেতে থাকে। ওরা আস্তে আস্তে একদম আস্তানার কাছাকাছি চলে আসে। আকাশ কিছু অফিসারকে বাইরে রেখে আবার কিছু অফিসারকে নিয়ে ভিতরে চলে যায়। ওখানে যেতে যেতে ওরা রানার লোকেদের মারতে থাকে। এদিকে আকাশ একটা রুমে ঢুকে যায়। ওখানে আকাশ রানাকে দেখতে পায়। রানা, এবার আর তুই পালাতে পারবি না। তোকে আজকে আমি এক হয় জীবিত রাখবো আর না হয় এখানেই মেরে দেব। ও তাই নাকি? এই তোরা কে কোথায় আছিস? নিয়ে আয় ওকে। রানা লোক ইরাকে নিয়ে বেরিয়ে এলো। আকাশ তো ইরাকে দেখে অনেক খুশি। ইরা, তুমি বেঁচে আছো? আমাকে কয়েকটা মিনিট সময় দাও, আমি এদের মেরে তোমাকে এখান থেকে অবশ্যই নিয়ে যাব। এরা আমাকে অনেক শাস্তি দিয়েছে, তুমি এদের কাউকে বাঁচিয়ে রেখো না। আকাশ রাগের মাথায় যে ওদের মারতে যাবে তখনই রানা ওকে থামিয়ে বলে, তুই যদি এক পা সামনে এগোস তাহলে ওকে মেরে দেব। আকাশ দাঁড়িয়ে থাকে। এইদিকে রানা লোক আকাশকে মারছে আর শুধুমাত্র চুপচাপ মার খাচ্ছে। ইরার কথা ভেবে কোনো প্রতিবাদই করছে না। আর ইরার সেসব আর সহ্য হলো না, তাই ইরা চিৎকার দিয়ে বলে, বাবা বন্ধ করো এসব, আমি আর ওকে এইভাবে মার খেতে দেখতে পারবো না। কি বলছিস কি মা? ও আমাদের শত্রু হয়। কিন্তু ও আমার স্বামীও হয়, আমি ওকে আর ঠকাতে পারবো না। এদিকে রানাকে বাবা বলাতে আকাশ অনেক আশ্চর্য হয় তার সাথে ওদের কথা শুনে। কি, রানা তোমার বাবা হয়? হ্যাঁ, আমার বাবা হয়। বাবা যখন তোমার সাথে শক্তিতে পেরে উঠতে পারেনি তখন আমাকে তোমার কাজে ইউজ করায়। ওই দিন তোমার গাড়ির কাছে ইচ্ছে করে আমি পড়েছি। তারপর তুমি যখন আমাকে হসপিটালে নিয়ে যাও ওখানে আমার পিছু পিছু আমার বাবার লোকও ছিল। তারপর ডক্টরকে ভয় দেখিয়ে তোমাকে দূরে সরিয়ে দিয়ে নাটক সাজাতে শুরু করি। তোমাকে যা বলা হয়েছে সবই সাজানো প্ল্যান ছিল। তাহলে আমাকে যখন কাছে পেয়েছো তখন কেন মারোনি? কারণ তোমার কাছে থাকতে থাকতে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তাই ওই দিন ক্যাম্পে বাবা খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়ার জন্য বলেছে, কিন্তু আমি তাতে অজ্ঞান হওয়ার ওষুধ দেওয়াতে বাবা আমাকে অনেক বকতো। তার উপর তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, তাই আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। তাহলে সমুদ্রের ধারে ওটা আমার সাজানো ছিল না। বাবা যখন কল দেয় তখন আমি ওনাকে বলেছি যে আমরা সমুদ্রে যাচ্ছি। এরপর বাকি ঘটনা যে বাবার প্ল্যান হবে আমি তা জানি না। বিশ্বাস করো, এই কয়েকটা দিন আমি তোমার জন্য অনেক কেঁদেছি, অনেক। আমি যদি তোমাকে বলি তোমার বাবাকে মেরে ফেলতে, তুমি কি পারবে? পারবো আমি বাবাকে মারতে। তাহলে গুলি করো। ইরা যেই গুলি করতে যাবে তার আগেই আকাশ গুলি করে দেয় রানাকে। এখন রানার দুইটা গুলি লাগে, একটা বুকে যা আকাশ চালিয়েছিল আর একটা মাথায় যা ইরা চালিয়েছিল। আকাশ তো ভেবেছিল ইরা এখনও নাটক করছে তাই আকাশ গুলি চালায়, কিন্তু ইরা যে সত্যি সত্যি গুলি চালাবে আকাশ তা ভাবতে পারেনি। কিছুক্ষণ পরেই আর্মির বাকি লোক এসে বাকি লোকদেরও মেরে ফেলে। আর এইভাবে শেষ হলো গ্যাংস্টার আর আর্মির লড়াই। আর এই লড়াইয়ের শেষে আকাশ ওর ভালোবাসার মানুষটিকে ফিরে পেল।